উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আনোয়ার দিল ও ডক্টর আফিয়া দিল ট্রাস্ট ফান্ড লেকচার শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। আজকের এই বক্তৃতা প্রদান করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ এমরান জাহান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর এবং এই সময়ের ইতিহাস গবেষকদের মধ্যে তিনি একজন অগ্রণী গবেষক হিসাবে চিহ্নিত হয়ে আছেন। তিনি নিয়মিত লেখালেখি করেন, তার বইপত্র আছে, তার প্রবন্ধ আছে অনেকগুলি। এই সমস্ত বিবেচনায় মিলে আমরা তাকেই এবার এটা ঠিক করেছিলাম এবং তিনি আজকে যে বিষয়টা বলবেন, যে বিষয়ে বক্তৃতা করবেন, সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের জটিল রূপ ও একটি জাতি রাষ্ট্রের জন্ম। তো আমাদের যারা আছেন, বিশেষ করে অর্ণবকে বলবো যাতে হুমায়ুন কবিরটাকে উদ্বোধন করতে পারে। শুনতে পাচ্ছি? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? অর্ণব? অর্ণব শুনতে পাচ্ছে, হুমায়ুন শুনতে পাচ্ছে আমরা। আচ্ছা, তাইলে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ডক্টর আনোয়ার আদিল ও ডক্টর আফিয়া দিল ট্রাস্ট ফান্ড বক্তৃতা 2023-এর মাননীয় সভাপতি আমাদের প্রিয় অধ্যাপক নুরুল ইসলাম মঞ্জুর স্যার এবং মঞ্চে উপবিষ্ট আজকের বিজ্ঞ বক্তা অধ্যাপক ডক্টর ইমরান জাহান স্যার, এই ট্রাস্ট ফান্ডের নমিনি অধ্যাপক মাহফুজা খানম, ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানিত কাউন্সিল মেম্বার, এশিয়াটিক মেম্বার কাউন্সিলের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, গণমাধ্যমের কর্মীবৃন্দ এবং অনলাইনে আমার মতো অনলাইনে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও আমি এই বক্তৃতায় স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এটাই হচ্ছে আমার প্রথম লেকচার যে আহ্বায়ক হিসেবে আমি আসলে মঞ্চে উপস্থিত নাই। আমার ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের একজন কলিগ হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে আজকেই। ওনার জানাজায় আমি অংশগ্রহণ করতে আমি এখন নড়াইলের পথে আছি। এই কারণে আমি আসলে অনলাইনে যুক্ত হয়েছি। আমি চাইনি যে এই লেকচারটা আসলে আজকে ডেটটা পরিবর্তন করার। এই কারণে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমি নিজে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি নিজে অনলাইনে আছি, যদিও এই ব্যাপারে আমার আসলে মানে একেবারেই নিরুপায় থেকে আমি কাজটা করেছি। যাই হোক, সম্মানিত সুধী, ডক্টর আনোয়ারা দিল ও ডক্টর আফিয়া দিল 2011 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে এই ট্রাস্ট ফান্ডটি প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্ট ফান্ডটির উদ্দেশ্য হলো এশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা এই বিষয়ে বিস্তৃত গবেষণার ক্ষেত্রে গবেষণাকে উৎসাহিত করা। ডক্টর আনোয়ার দিল ও ডক্টর আফিয়া দিল ট্রাস্ট ফান্ডের আয়োজনে এ পর্যন্ত 4টি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। সুধীমণ্ডলী, আমি প্রথমেই এই ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতাদের পরিচিতি আপনাদের সামনে উপস্থাপন করছি। ডক্টর আনোয়ার দিল পাঞ্জাবের জলন্ধরে 1928 সালে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অ্যাবোটাবাদ শহরে। তিনি শিক্ষালাভ করেছেন লাহোরের সরকারি কলেজ ও পেশোয়ার ইসলামিয়া কলেজে। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি ও ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করেছেন। পাকিস্তানের সরকারি ডেরা গাজী খান কলেজ, সরকারি শাহিওয়াল কলেজ এবং লাহোরের সরকারি কলেজে দীর্ঘ প্রায় 16 বছর ইংরেজি সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেছেন। তিনি পরে যুক্তরাষ্ট্রে চলে যান এবং 1973 সাল থেকে 2003 সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো অবস্থিত ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভাষাবিজ্ঞান ও যোগাযোগ বিষয়ে অধ্যাপনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রফেসর এমেরিটাস হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডক্টর আনোয়ার দিল কর্তৃক প্রণীত ও সম্পাদিত উল্লেখযোগ্য সংখ্যক বই যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রেস সহ বিশ্ববিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। তিনি একজন দক্ষ ক্যালিওগ্রাফার বিশেষজ্ঞ এবং তার সৃজনকৃত বিমূর্ত ক্যালিওগ্রাফির চিত্রগুলো বিশ্বের শিল্প বোদ্ধাদের কাছে আগ্রহের সাথে সংগ্রহের বস্তু হিসেবে গুরুত্ব পেয়েছে। ডক্টর আফিয়া দিল জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ ও এমএ এবং যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ও ব্যবহারিক ভাষা তত্ত্বে মাস্টার্স এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি 1954 সাল থেকে 1961 সাল পর্যন্ত ইডেন গার্লস কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন। ভাষাবিজ্ঞান
ভাষা বিশেষজ্ঞ হিসেবে তিনি 1961 থেকে 1962 সাল পর্যন্ত ঢাকায় পূর্ব পাকিস্তান শিক্ষা সম্প্রসারণ কেন্দ্র এবং 1962 সাল থেকে 1965 সাল পর্যন্ত লাহোরের পশ্চিম পাকিস্তান শিক্ষা সম্প্রসারণ কেন্দ্রে অধ্যাপনা করেন। যুক্তরাষ্ট্রের মিসৌরি, কলম্বিয়া ও সান দিয়েগো বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। তিনি ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 2000 সালে ভাষাবিজ্ঞান ও যোগাযোগ বিষয়ে অধ্যাপনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রফেসর এমেরিটাস হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলা ও ইংরেজি ভাষায় তার বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। ভাষাবিজ্ঞানী ডক্টর আফিয়া দিল 2016 সালের 19 এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মানিত সুধী, আমি এখন আমাদের আজকের বিজ্ঞ আলোচক অধ্যাপক ডক্টর এমরান জাহানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। ইতিহাসবিদ ও গবেষক ডক্টর মোহাম্মদ এমরান জাহানের জন্ম 1964 সালে ব্রাহ্মণবাড়িয়ার জেলার ইসলামপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবাদপত্র 1947 থেকে 1971 বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডক্টর জাহান বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন একনিষ্ঠ গবেষক হিসেবে তিনি সুবিদিত কর্মজীবনে তিনি বহু দেশীয় আন্তর্জাতিক সম্মেলন এবং সেমিনারে অংশগ্রহণ ও গবেষণাপত্র উপস্থাপন করেছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমরান জাহান বেশ কয়েকটি মৌলিক গ্রন্থের রচয়িতা। তার প্রকাশিত গ্রন্থসমূহ মধ্যে অন্যতম ইতিহাস চর্চায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও সংবাদপত্র 1947 থেকে 1971, বাংলা একাডেমি কর্তৃক 2008 সালে প্রকাশিত, বাঙালি সমাজ ও সংস্কৃতি 2010 সালে প্রকাশিত, আধুনিক ইউরোপ ইতিহাস ও সভ্যতা 2012 সালে, বাংলাদেশের ইতিহাস 1972 থেকে 2016, যুগ্ম লেখক হিসেবে আমাদের এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যারের সাথে এই লেখাটি তার প্রকাশিত হয়েছে। আহ পলাশী থেকে ধানমন্ডি বাঙালির বিয়োগান্তর ইতিহাস 2023 সালে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্ব জনমত সম্পাদন ও অনুবাদ গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে শেরেবাংলা এ কে ফজলুল হক এবং বাংলার মুসলিম লীগ 1906 থেকে 1947। ডক্টর জাহান বর্তমানে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংবাদপত্রের ভূমিকা শীর্ষক একটি বৃহৎ গবেষণা প্রকল্পের সাথে যুক্ত রয়েছে। এই গবেষণা কর্মটির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহির্বিশ্বের জনমতের ধারাটি অনুসন্ধান করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্গঠনে এটি একটি বড় অবদান রাখবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইমরান জাহান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সাথে যুক্ত রয়েছেন। ডক্টর জাহানের গবেষণা কর্ম আগ্রহ কেবল ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তিনি বাংলা একাডেমি, ইতিহাস একাডেমি, বাংলাদেশ ইতিহাস পরিষদের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের জীবন সদস্য। উপরন্তু তিনি বাংলাদেশ হিস্ট্রি অলিম্পিয়াড এবং সেন্টার ফর ডিসেবিলিটি ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিহাস বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধী অধিকার সম্পর্কিত উদ্যোগে সহায়তা করার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ। সামগ্রিকভাবে গবেষণার ক্ষেত্রে অবদান এবং একাডেমিক ও সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ ডক্টর এমরান জাহানকে বাংলাদেশের একজন বিশিষ্ট ইতিহাসবিদ ও বিদ্বৎ সমাজের সদস্য হিসেবে সুপ্রতিষ্ঠিত করছে। এ পর্বে আমি আজকের বিজ্ঞ আলোচক, বিজ্ঞ বক্তা ডক্টর এমরান জাহানকে বাঙালি জাতীয়তাবাদের জটিল রূপ ও একটি জাতি রাষ্ট্রের জন্ম শিরোনামে তার বক্তৃতা উপস্থাপনের জন্য অনুরোধ করছি এবং আপনাদের কাছে আশা করছি যে আপনারা এই বক্তব্যটি আগ্রহ সহকারে উপভোগ করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন কবির, আপনি বক্তৃতা শুরু করেন। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি জুম লিংকে যুক্ত আছেন এশিয়াটিক সোসাইটির সম্মানিত সেক্রেটারি এবং আজকের এই ট্রাস্ট ফান্ডের কনভেনর প্রফেসর ডক্টর হুমায়ুন কবির
আরো যুক্ত আছেন এশিয়াটিক সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান, এবং আমার সামনে আছেন অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি যাদেরকে আমি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আছেন আমাদের কিছু শিক্ষার্থী, ছাত্রছাত্রী, এবং জুম লিঙ্কে আছেন অনেকে প্রাজ্ঞ ব্যক্তিবর্গ। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এশিয়াটিক সোসাইটির, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির কর্তৃপক্ষের কাছে, যে তারা আমাকে এই সুযোগটুকু দিয়েছেন আমার মতো একজন এই মাপের একটি অল্প শিক্ষিত মাপের লোককে এই ট্রাস্ট ফান্ডের লেকচার দেওয়ার জন্য। আমি এই ট্রাস্ট ফান্ডের খুব আনন্দ বোধ করছি এই জন্যে যে এই যে দুইজন ব্যক্তির ট্রাস্ট ফান্ড নিয়ে আজকে আলোচনা করব আমরা, যে তাদের অর্থায়নে বা তাদের সহায়তার যে ফান্ডটা, ডক্টর আফিয়া দিল এবং ডক্টর আনোয়ার দিল, তাদের প্রতি আমার বেশ দুর্বলতা আছে। তো তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আফিয়া দিল, যিনি আফিয়া খাতুন ছিলেন, 50-এর দশকে আমি গবেষণা করতে গিয়ে যে শামসুল হকের কথা আমরা বলি, আওয়ামী লীগের ফাউন্ডার সেক্রেটারি, একসময় তার স্ত্রী ছিলেন, এবং বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বইও এই আফিয়া খাতুনের কথা আছে। তো আমি খুব দুর্বল ছিলাম তাকে দেখার জন্য, জানার জন্য কোথায় আছেন, কি আছেন, তখন তার জানা ছিল না। তো একদিন এখানেই এই ফান্ডেই এশিয়াটিক সোসাইটিতে সম্ভবত 2012 সালে তিনি এসেছিলেন ডক্টর দিলকে নিয়ে। তো তার সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি খুব ভালো লাগছিল। তো আজকে আমাকে তাদের প্রদত্ত ফান্ডে আমি বক্তৃতা দিচ্ছি, এ আমার গর্বের বিষয়, আমার আনন্দের বিষয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুরু করছি। আমার এই লেখাটি বেশ দীর্ঘ, কারণ যে টপিকটা নিয়ে আমি কথা বলছি তার বেশ তর্ক আছে, বিতর্ক আছে, মতদ্বৈততা আছে। আমি আমার কথাগুলো বলে যাচ্ছি আমি যতটুকু সাজাতে পেরেছি, তারপরে আপনাদের কাছ থেকে আমি কথা শুনবো এবং আমি আরো সমৃদ্ধ হব। আমি বাঙালি জাতীয়তাবাদের জটিল রূপ ও একটি জাতি রাষ্ট্রের জন্ম। আমি সারসংক্ষেপটা একটু পড়ছি। বাঙালি জাতীয়তাবাদের চেতনা নিয়ে 1971 সালে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পটভূমিতে বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্রের নেশন স্টেট অবশ্যই ছিল খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। উপমহাদেশ সমতুল্য ভারতবর্ষকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের সম্ভাব্যতা কখনো যাচাই করা হয়েছে এমন দৃষ্টান্ত ইতিহাসে পরিলক্ষিত হয় না। কারণ ভারতবর্ষ কখনো একক জাতিগোষ্ঠী নিয়ে বিকশিত হয়নি, কিন্তু বাঙালির ভেতরে এক ধরনের জাতীয় চেতনা নিয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ভাবনা এবং সম্ভাব্যতা বেশ কয়েকবারই রাজনৈতিক মঞ্চে উকি দিয়েছে। এই বঙ্গীয় বদ্বীপে গঙ্গারিদ্ধি থেকে কর্ণসুবর্ণের রাজা শশাঙ্কের রাজ্য, পাল আমলের বৃহৎ বঙ্গরাষ্ট্র, সুলতানি আমলে 200 বছর শাহী বাঙ্গালা ছিল বাঙালি রাষ্ট্র গঠনের আদি পর্ব। কিন্তু ঔপনিবেশিক শাসনের জাতাকলে এবং ডিভাইড অ্যান্ড রুলের নিষ্ক্রিয়ায় বাঙালি জাতি এবং জাতিত্ব নিয়ে শুরু হয় নানান বিভক্তি। ধর্মের আবরণে জেগে ওঠা বহুরূপ জটিলতা হয় বাঙালি জাতীয়তাবাদী। ব্রিটিশ শাসনের প্রান্তিক পর্বে 1946 সালে শরৎ বসু, সোহরাওয়ার্দী প্রমুখের স্বাধীন সার্বভৌম অখণ্ড বঙ্গরাষ্ট্র গঠনের প্রক্রিয়া ছিল পূর্বেকার চেতনারই একটি বহিঃপ্রকাশ। কিন্তু অখণ্ড বাংলা নিয়ে স্বাধীন বৃহৎ বাংলাদেশ রাষ্ট্র গঠনের প্রয়াস ব্যর্থ হওয়ার পেছনে ছিল 200 বছরের ঔপনিবেশিক শাসন ও শক্তির জটিল রাজনৈতিক ও সামাজিক প্রভাব। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বঙ্গের সমাজ এবং রাজনীতিতে জন্ম নেয় নানান জটিলতা। এই নিয়ে প্রশ্নের উদ্রেক হয়, কেন এই আমলে বাঙালি জাতিত্ব ও জাতীয়তাবাদ নিয়ে চরম অস্বাভাবিক পরিস্থিতি ও বিভাজনের সৃষ্টি হয়। এই জটিল তিক্ততার পরিণতি কি হয়েছিল? কেন বঙ্গ দুই অঙ্গে ফাটল হয়ে পশ্চিম অংশ হেলে পড়ে হিন্দি ভাষী দিল্লির অভিমুখে এবং পূর্বাঞ্চল ভাটি বাংলার মানুষ সম্মতি জানায় উর্দুভাষী করাচির দিকে? আর দ্বিজাতির তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান সৃষ্টি হলেও পূর্ব বাংলার বাঙালি তার স্বতন্ত্র রাষ্ট্র গঠনের পূর্বাপর জাতীয়তাবোধের চেতনাটুকু থেকে বিস্তৃত হয়নি। কি ছিল এই চেতনার আড়ালে? গত শতকের 60-এর দশকে পূর্ব বাংলার জনতা পাকিস্তান রাষ্ট্র কাঠামো থেকে মুক্তি লাভের প্রবল প্রত্যয়ে বীর বাঙালি অস্ত্রধরু
বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এরূপ আদি এবং সজাত জাতীয়তাবোধের সুতীব্র আওয়াজ তুলে প্রকম্পিত করে তুলেছিল এই জনপদটি। এই চেতনা এবং ভাবনা থেকে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটিয়ে একটি বাংলাদেশ রাষ্ট্রের বা জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটায়। কিন্তু জাতীয়তাবাদের বিতর্ক এবং বিভেদ কিন্তু কেটে যায়নি। বাঙালি না বাংলাদেশি, এ নিয়ে আবার রাজনৈতিক তর্ক আসে সামনে। বাঙালি জাতি, জাতীয়তাবাদ নিয়ে যে গবেষণা অপ্রতুল হয়েছে তা কিন্তু নয়, কিন্তু দ্বন্দ্ব, সংশয়, আগ্রহ আর জটিলতা যে অবসান হয়েছে তা বলা মুশকিল। আলোচ্য প্রবন্ধে কিভাবে বাঙালি জাতি, জাতিত্ব এবং জাতীয়তাবাদের গতি প্রকৃতি, ঔপনিবেশিক ঘটনার পরম্পরায় নানা দিক বাঁক নিয়েছে, বিভ্রান্তির শিকার হয়েছে এবং অবশেষে পূর্ববঙ্গ নিয়ে একটি জাতি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সেই ঐতিহাসিক ঘটনাবলী অনুসন্ধানের একটি ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। আমরা এই প্রাসঙ্গিক আলোচনায় তার আগে জেনে নিচ্ছি জাতি এবং জাতীয়তার সংজ্ঞার রূপটি কি। একটি জটিল রূপ। ইতিহাসের কাল প্রবাহে জাতি, রেস বা নেশন, জাতীয়তা বা জাতীয়তাবাদ কথামালা 19 শতকের আলোচিত বিষয়। তবে জাতি শব্দটি ব্যাখ্যা নিয়ে আছে সমূহ জটিলতা। ইংরেজি নেশন শব্দটির যার প্রতিশব্দ জাতি, তা আধুনিক কালের ভাবনা হলেও রেস এর প্রতিশব্দ জাতি একটি আদি ও সংগঠিত নরগোষ্ঠীকে বুঝিয়ে থাকে। অর্থাৎ গাত্র, বর্ণ, চুলের রং, নাক, মুখের গড়ন ইত্যাদির ভিত্তিতে স্থিরকৃত মানব জাতির শাখা, যেমন আর্য জাতিগোষ্ঠী, মঙ্গোলীয় জাতি, বাঙালি জাতিগোষ্ঠী। কিন্তু ভারতীয় জাতি, ইন্ডিয়ান নেশন বা ভারতীয় জাতীয়তাবাদ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নানা জটিলতা থেকে উদ্ভূত। সেক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের চেতনা ও বিকাশ আধুনিক কালের হলেও বাঙালি জাতিগোষ্ঠীর আদি একটি পরিচয় এবং সুসংগঠিত ইতিহাস আছে। বাংলা ভাষা এবং বাঙালি জাতির ইতিহাস অতি সমৃদ্ধ, বহু প্রাচীন বলেই সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হরপ্রসাদ শাস্ত্রী, নিহার রঞ্জন রায় কিংবা সুকুমার মুখোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় গভীর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছে। ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ নিয়ে যারা একাডেমিক অধ্যয়ন বা চর্চা করেন তাদের যে সমস্যা প্রথমে মোকাবেলা করতে হয় তা হলো তার এই সংজ্ঞাগত অনির্দিষ্টতা। জাতি এবং জাতীয়তার কথাটি সুস্পষ্ট ধারণা বা সংজ্ঞার মধ্যে যেমন রয়েছে বেশ জটিলতা, তেমনি আছে পণ্ডিতদের মধ্যে নানা মতদ্বৈততা। এই জটিলতা নিরসনের অভিধান খুব একটা সহযোগিতা করে না। জাতিগোষ্ঠী বলে মঙ্গোলীয়, ককেশাস, নেগ্রো, কখনো আর্য ভাষী নরগোষ্ঠীর পরিচয় ঘোষণা করে। আবার বাঙালি জাতিগোষ্ঠী কিংবা বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুও বোঝাতে পারে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের দিক থেকে বণিক জাতি শব্দটিও ইতিহাসে পঠিত হয়। শুধু কি তাই, ধর্ম বর্ণ নিয়ে এই সমাজে বসবাস করে ব্রাহ্মণ জাতি, কায়স্থ জাতি কিংবা শূদ্র জাতি, পণ্ড জাতি আখ্যায়িত হচ্ছে সমাজ এবং ইতিহাস গবেষণায়। তাই জাতির অভ্যন্তরে বিচিত্র মানব সমাজের সমাহার এ সরল পথকে জটিল করে তুলেছে। প্রায়োগিক এবং ব্যবহারের ক্ষেত্রে এরূপ ভাবনা হচ্ছে ভিন্নতর। ইংরেজি ভাষায় নেশন শব্দটি বোঝাতে যে ডেফিনেশন দেওয়া আছে সেখানেও এর সমাধান খুব একটা মিলছে বলে মনে হয় না। অক্সফোর্ড অভিধানে রেস এবং পিপল শব্দ দুটি ব্যবহার করে বলা হয়েছে যে ডিস্টিংক্ট রেস অর পিপল হ্যাভিং কমন ডিসেন্টস, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অর পলিটিক্যাল ইনস্টিটিউশন। তাতে রেস হিসেবে আমরা নৃতাত্ত্বিক কিছু বুঝলেও ইংরেজি পিপল শব্দটি বলতে জনতাত্ত্বিককে ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে ন্যাশনালিটি বা ন্যাশনালিজম, বাংলা যাকে বলি জাতীয়তা এবং জাতীয়তাবাদ, তাতেও রাজনৈতিক মহলে প্রয়োগের ক্ষেত্রে রয়েছে জটিলতা। হালে জাতীয়তা বা ন্যাশনালিটি বলতে রাষ্ট্রিক পরিচয়, নাগরিকত্ব বা সিটিজেনশিপের ধারণা দেয়। দ্য স্ট্যাটাস অফ বিলঙ্গিং দ্য পার্টিকুলার নেশন বাই বার্থ অর ন্যাচারালাইজেশন। যেমন সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি জাতিগোষ্ঠীর মানব হয়েও তার রাষ্ট্রিক পরিচয় বা জাতীয়তা ভারতীয় বা ইন্ডিয়ান। সেক্ষেত্রে জাতি বা রেস কথাটি অনেকটা অনাদৃত এবং অবহেলিত হয়ে আছে। পাশাপাশি জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের মধ্যে রয়েছে জাতিরাষ্ট্রের মতাদর্শগত তত্ত্ব। বাংলাদেশের বাঙালির জাতীয়তাবাদ আর বহু জাতি গোষ্ঠীর মিশ্রণে গঠিত ভারত রাষ্ট্রের বসবাসরত বাঙালি জাতীয়তাবাদের মধ্যে রয়েছে ভিন্নতা। বাঙালি জাতীয়তাবাদ, বেঙ্গলি ন্যাশনালিজম, is a form of nationalism that focus on Bengalis as a singular nation. The people of Bengali ethnicity speak বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কিন্তু ভারত রাষ্ট্রে বসবাসরত বাঙালি জাতির ভারতীয়তা যাকে বলা হয় ইজ অ্যান ইনস্ট্যান্স অফ টেরিটোরিয়াল ন্যাশনালিজম ধরা হয়। কাজে রাষ্ট্রিক জাতীয়তা আর এথনিক বা জাতিসত্তাগত জাতীয়তার মধ্যেও ভেজাল মিশ্রিত আছে নানা তর্ক এবং বিতর্ক। তবে কি এর কোনো সমাধান নেই?
আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ফিরে যেতে পারি। এ ব্যাপারে তার দর্শন কি ছিল তার অনুসন্ধান একটু করা যায়। কারণ ওই আমলেই জাতি এবং জাতীয়তাবাদ বিষয়ে বা চেতনার উদ্ভব ও জটিলতার সৃষ্টিটা হয়েছিল 18 শতকে। রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি চিত্র অঙ্কন করেছেন। তিনি এক প্রবন্ধে জাতি শব্দটির প্রতিশব্দ হিসেবে ইংরেজি ন্যাশন কথাটি যুক্ত করে এর যথাযথ মনে করেছেন। তিনি জাতি গঠনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রবাহমান অতীত থেকে বর্তমান ঐতিহ্য এবং একই সঙ্গে বসবাসের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার মতে একটি নির্দিষ্ট ভূখণ্ড ভিত্তিক জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যের উপর ভিত্তি করে একত্র বসবাসের মধ্যে একটি জাতি গঠনের প্রক্রিয়া শুরু হয়, যেখানে ন্যাশন ধর্মমতের ঐক্য মানে না। ব্যক্তি বিশেষে ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, ইহুদি বা নাস্তিক যাই হোক না কেন, তার ইংরেজি, ফরাসি কিংবা জার্মান হইবার কোনো বাধা নেই। খ্যাতিমান বাঙালি গবেষক পবিত্র সরকার দ্য ঠাকুরস আইডিয়া অফ ন্যাশনালিজম শিরোনামে একটি গবেষণাপত্রে এমনটি দেখিয়েছেন। কিন্তু এখানেও বাস্তবে বিষয়টি সমাধান হয়েছে বলে মনে হয় না। কারণ আমরা দেখেছি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে ভূখণ্ড, ভাষা, ঐতিহ্যের অভিন্নতা থাকা সত্ত্বেও একক জাতিসত্তা ভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব হয়নি। বড় বিষয় হলো রবীন্দ্রনাথ তার জন্ম এবং মৃত্যু উভয়ই পার করেছেন ব্রিটিশ ঔপনিবেশিক আমলের মধ্যে। ভারত বিভক্তির তিক্ত ও জটিল রূপটি দেখা সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনোটাই তার কপালে জোটেনি। আবার কেউ কেউ একটু এগিয়ে কথাটি বলেছেন যে রাষ্ট্রই জাতি গঠন করে থাকে, জাতি রাষ্ট্রকে তৈরি করতে বিশেষ জরুরি হয়ে উপস্থিত হয় না। যেমন একক জাতিসত্তার অস্তিত্ব ছাড়াই পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটেছে নানা সামাজিক ও ধর্মীয় জটিলতার মধ্যে দিয়ে। কিন্তু বাস্তবিক অর্থে পাকিস্তান রাষ্ট্র কি পাকিস্তান জাতি তৈরি করতে সক্ষম হয়েছে? 1947 সালে পূর্ব বাংলা থেকে রাতারাতি পূর্ব পাকিস্তান বনে যাওয়ার অংশটি প্রথমে দাবি তুলে বাঙালির আঞ্চলিক স্বায়ত্ত শাসন, রিজিওনাল অটোনমি, যাকে ইতিহাসবিদ G.W. চৌধুরী বলেছেন বেঙ্গলি রিজিওনালিজম বা সাব ন্যাশনালিজম। মাত্র 23 বছর পরে বাঙালি জাতীয়তাবাদের উত্তাল ঢেউয়ে প্লাবিত হয়ে বাঙালি রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ নামক একটি জাতি রাষ্ট্রের ন্যাশন স্টেট সৃষ্টি হয়েছে। একথাই কি ভারতীয় ইউনিয়নের বেলা প্রযোজ্য নয়? বহুজাতিক মিলনের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও গঠিত ভারতীয় রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীর বিচ্ছিন্ন হওয়ার সংঘাত এবং প্রবণতা এখনো লক্ষ্য করা গেছে। আবার পশ্চিম এশিয়ার ইহুদি ধর্মাবলম্বী নিজেদের একটি জাতি দাবি করে ইসরায়েল নামক একটি কট্টর ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটা নেহায়েত একটি ধর্মীয় রাষ্ট্র ছাড়া আর কি। কাজে জাতীয়তার এই বহু বিচিত্র ধারার মধ্যে যে জাতীয়তার সংজ্ঞাটা নির্ণয় করা বড়ই জটিল এবং দুরূহ ব্যাপার। ভারতবর্ষের জাতীয়তার ধারণাটার উদ্ভব কালটা আমরা একটু এবং তার পরিণতটা বলি। বাঙালি জাতীয়তাবাদের উৎস, ধরন এবং নানা টানাপোড়েনের সম্পর্ক রয়েছে ভারতবর্ষের জাতীয় রাজনীতির সঙ্গে। সঙ্গত কারণেই এই বিষয়ে প্রাসঙ্গিক একটি আন্তঃসম্পর্ক টানা দরকার। ভারত উপমহাদেশে জাতীয়তা, জাতিরাষ্ট্র ও জাতীয়তাবাদের ধারণা প্রবাহিত হয় 19 শতকে। আর নিঃসন্দেহে এর স্রোত বয়ে আসে মার্কিন মুলুক আর পশ্চিম ইউরোপ থেকে, বিশেষ করে আমেরিকার বিপ্লব, ফরাসি বিপ্লব এবং বিশেষ করে 1870-71 খ্রিস্টাব্দে ইতালি এবং জার্মানি জাতীয়তাবাদের আন্দোলন। এই দুই জাতির মধ্যে জাতি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে জাতীয়তাবাদের যে স্রোত ধারার সৃষ্টি হয়, এর প্রভাব পরাধীন ভারতবর্ষের রাজনীতিতেও প্রভাব বিস্তার করে। কিন্তু 20 শতকের 40 দশকে উপমহাদেশের যে জটিলতার মধ্য দিয়ে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে, এর পরিণতি ছিল ধর্ম চেতনা ভিত্তিক স্বতন্ত্র বাদে। হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীর ভিত্তিতে ভাগ হয়েছিল ভারতবর্ষ। কাজে এই দিক থেকে এর ফলাফল বড় হয়েছিল খুবই ভয়ানক। আমরা দেখেছি যে এই ভারতবর্ষের ধর্মীয় চেতনার একটা মিশ্রিত জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ ইউরোপে যে জাতীয়তাবাদের সৃষ্টিটা হয়েছিল সেরূপ এখানে তার ঢেউ লাগলেও এখানে ধর্মবাদিতার মিশ্রণ নিয়ে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল। আমরা এবার দেখি বাঙালি জাতি এবং জাতীয়তাবাদের আদি রূপটি কি। আগে বর্ণিত হয়েছে জাতি, জাতীয়তাবাদ ও জাতি রাষ্ট্রের ধারণা নিকট অতীতের বিষয়। তবে ভারতীয় নরগোষ্ঠী বা রেস বলে একক জাতিসত্তা বলে কিছু যে নেই তা ইতিহাসবিদগণ প্রমাণ করেছেন। কিন্তু বাঙালির আদি নৃতাত্ত্বিক ও জনতাত্ত্বিক পরিচয় দুটি ঐতিহাসিক কাল থেকে প্রবাহমান। বাঙালি জাতীয়তাবাদের মনোজগতের রূপটি অনুধাবনের জন্য এর পূর্বাপর একটি চিত্র অঙ্কন করা দরকার। বিষয়টি প্রাসঙ্গিক বটে। উপমহাদেশের গঙ্গার নিম্ন প্রবাহের পূর্ব ভাটি অঞ্চলের অধিবাসী বাঙালি
নানা সময়ের মানব স্রোতের আগমন ও বসতির কারণে বাঙালি একটি সংকর জাতি তা সবাই স্বীকার করে নিয়েছেন, কিন্তু এখন আর সেই পার্থক্য বা পৃথক ধারার অস্তিত্ব কোথাও নেই। আর্য, অনার্য, শোক, হোন, কোষাণ, আরব, পারস্য, পাঠান, আফগান সবাই এক রক্তে ও দেহে বিলীন হয়ে গেছে। তবে ধর্ম পরিচয়ে বাঙালি এখন দুটি সমগোত্রের জনগোষ্ঠী, বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান। এই ধারণার মধ্যে বিভেদের জন্মদাতাও ঔপনিবেশিক শাসককুল, আর তাদের সৃষ্ট কলকাতায় রেনেসাঁর পুরোহিতগণ তাতে তাল মিলিয়েছেন সমভাবে। এই দুই ধারার ভিতরেও আছে নানা প্রকার ভাগ এবং বিভেদ। উচ্চ বর্ণের হিন্দু, নিম্ন বর্ণের হিন্দু, কুলীন, অকুলীন। অপরদিকে স্থানীয় বাঙালি মুসলমানের মধ্যে আরব, তুরান, ইরান জাতিকুলের, অভিজাত কুলের বহিরাগত মুসলমান বলে দাবিদার। আবার আছেন আশরাফ এবং আত্রাফ বিভাজন। একদল উচ্চ শ্রেণীর বাঙালি হিন্দু দাবি করে আসছে যে বৈদিক আর্যভাষী জনগোষ্ঠীর উত্তরপুরুষ তারা। আর বঙ্গে বসবাসকারী মুসলমানদের একদল আছে, তারাও মনে করে তাদের রাজপুরুষ অভিজাত রক্ত তারা বহন করে আসছে। কিন্তু উভয়ের দাবি সম্পর্কে নৃতত্ত্ব এবং জনতত্ত্ব উল্টো কথাই বলে। নিহাররঞ্জন রায় সেই কথাটি জোর দিয়ে প্রমাণ করেছেন। এই দাবি একবার প্রবল হয়ে উঠেছিল, অনেক বিজ্ঞজন এর উপযুক্ত জবাবও দিয়েছিলেন। মুজাফর আহমদ এদের বলেছেন দালাল বা ফেওয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উপযুক্ত জবাবটি দিয়েছিলেন। তার মতে আশরাফ, আত্রাফ বা উচ্চ নিম্নবর্ণ এগুলো অর্বাচীনের কথা। তবে বাঙালি হিন্দু মুসলমানের এই বিদেশি আভিজাত্যের গর্বের মধ্যে কোনো ঐতিহাসিক ভিত্তি না থাকলেও যুগ যুগ ধরে তা বাঙালি জাতিকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে বড়ই পীড়া দিয়েছে, করেছে বিভক্ত এবং সৃষ্টি করেছে নিষ্ঠুর জাতিভেদ প্রথা। তাহলে একথা আজ স্বীকার করে নিতে কোনো অসুবিধা নেই যে আদি বাঙালি জনগোষ্ঠী যেমন প্রাচীন, তেমনি তার প্রাচীনতর বসতভিটি। এমনই যদি হয় বাঙালি প্রাচীনত্ব, তাহলে বাংলা এবং বাঙালি জাতিসত্তার পূর্বরূপটি কি? রাষ্ট্রচিন্তার পূর্বাপর কি তার কোনো ইতিহাস আছে? আজকাল অনেকের মুখে আমরা শুনে থাকি যে বাঙালি রাষ্ট্র পরিচালনায় অপরিপক্ক, তার কোনো সমৃদ্ধ বা ঐতিহ্য বহনকারী রাজনৈতিক ইতিহাস নেই। বরাবরই সে শাসিত হয়ে আসছে, শোষিত হয়ে আসছে। সমাজ চিন্তক আহমদ ছফা তার বহুল আলোচিত বাঙালি মুসলমানের মন গ্রন্থে এ নিয়ে বিতর্ক তুলেছেন। কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। বাঙালির রাষ্ট্রসত্তার আদিরূপের পরিচয় পাওয়া যায়, তা আজ ইতিহাসে প্রতিষ্ঠিত। সেই ইতিহাস চর্বণ করা এখানে আমার কাজ নয়। একটু উপসংহারে যেতে হবে বলে তার প্রাসঙ্গিকতা কিছু টানছি। খ্রিস্টপূর্ব 4th শতকে গড়ে ওঠা স্বাধীন বঙ্গ অঞ্চল রাষ্ট্র গঙ্গারিডি বা গঙ্গারিডির কথা তো ভিনদেশী টলেমিরাই বলে গিয়েছেন। দেশ খণ্ডের দিক থেকে মনে হয় বঙ্গ সমতট, পুণ্ড আর অংশতর আরো অঞ্চলে গড়ে উঠেছিল বাঙালি জনগোষ্ঠীর একটি আদি রাষ্ট্র ব্যবস্থা। এই প্রক্রিয়ায় বাধা হয়েছিল মৌর্য এবং গুপ্ত আমলের সর্বভারতীয় আধিপত্যবাদ। এর কারণে লুপ্ত হয় সেই বঙ্গীয় জাতি রাষ্ট্র। একইভাবে দিল্লির মুঘল আর ব্রিটিশ উপনিবেশের কবলে পড়ে ভেঙে গিয়েছিল স্বাধীন সুলতানি আমলের সাহিব বাঙ্গালাহ। যাই হোক, 7ম শতকের কর্ণ সুবর্ণকে কেন্দ্র করে রাজা শশাঙ্ক কর্তৃক প্রতিষ্ঠা পেয়েছিল বাঙালি স্বাধীন রাজ্য। যদিও স্বাধীনের গৌর রাজ্য নানা কারণে পূর্ণতা পেয়েছিল বলে মনে হয় না আমার। তবে বাঙালি জনগোষ্ঠী ও ব্যবহারিক বাংলা ভাষা নিয়ে যে রাষ্ট্রের সূচনা হয় সেটি ছিল পাল আমলে। পালদের রাজ্যসীমা বাংলার বাহিরেও ছিল এবং এই সময়ের পূর্ববঙ্গের ময়নামতি এবং অন্যান্য অঞ্চলে কিছু সমগোত্রীয় খণ্ডিত রাজ্য গড়ে উঠেছিল বিধায় পাল আমলকে কেউ কেউ বাংলা বা বাঙালি রাষ্ট্র বলতে দ্বিধাবোধ করেছেন। কিন্তু একথা তো স্বীকার করে নিতে হবে যে পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার চর্চা ও উদ্ভবের পেছনে তার মূল সংস্কৃত উৎস সত্ত্বেও মাটি ও মৃত্তিকা সংলগ্ন মানুষের সম্পৃক্ততা কতটুকু গভীরতর ছিল তা সিদ্ধাচার্যের চর্যাগীতির মধ্যে দিয়ে বেরিয়ে আসে, যা বাংলা ভাষার আদিরূপ বলে ভাষাবিদগণ সমস্যারে স্বীকার করে নিয়েছেন। কাজে বাংলা ও বাঙালির মৌখিক ভাষা এবং চর্যাপদের সাহিত্যরূপ বিকাশের বেলায় কিংবা জাতি গঠনের আদি বেলায় উভয়েরই সূচনা কাল ধরা যায় পাল আমলকে। প্রায় 400 বছর পাল বংশীয় উল্লেখিত বৈশিষ্ট্যের ধস নামে বাংলা বহিরাগত সেন শাসনের জাতাকলে। ফলে এখানে গড়ে উঠেছিল ব্রাহ্মণবাদ এবং বর্ণবাদ। ঐতিহাসিক আব্দুল করিম সুকুমার মুখোপাধ্যায় দেখিয়েছেন ওই সময় এই বৈষম্যের মধ্যে, অবক্ষয়ের মধ্যেই পর্যায়ক্রমে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল তুর্কি শাসনদের শাসন। তারা বহিরাগত হলেও এক পর্যায়ে এ দেশকে তারা স্বদেশ বলে মেনে নিতে কৃপণতা করেনি। ঐতিহাসিক আব্দুল করিম সুকুমার মুখোপাধ্যায় দেখিয়েছেন
কিভাবে সুলতানগণ ধর্মভিত্তিক স্থানিক সাংস্কৃতিক বিকাশ ঘটাতে তৎপর হয়ে ওঠেন এবং তারা সমন্বয়বাদী চেতনাটি ধারণ করেছিলেন। বাংলা হয়ে উঠেছিল শাহী বাঙ্গালা, সুলতান হয়ে ওঠেন শাহ বাঙ্গালা। সুলতানদের পৃষ্ঠপোষকতায় স্থানিক বাংলা সাহিত্যের যে সমৃদ্ধি ঘটে বাঙালি কবিকুলের দেশজ সাহিত্য চর্চায়, সেটি স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনে বেশ সহায়ক হয়ে উঠেছিল, সে দাবি ইতিহাসবিদদের। এই কথা কি সেই আমলের মুসলিম অভিজাতদের বিরুদ্ধে বলা বাঙালি মুসলমান কবির পক্ষে সহজ ছিল? যে সবই বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয়ে জানি, যদি না তাদের মধ্যে একটি রাজ সরকারের অভয় না থাকতো। তবে কেউ কেউ বিতর্ক করতে পারে এই যুক্তিতে যে সুলতানি আমলকে গৌরবঙ্গে বাঙালি জাতিরাষ্ট্র গঠনের পূর্ণরূপ বলা যায় না, কারণ তো একটি, তা হলো তুর্কিরা ভিনদেশী। যদিও জাতিত্ব বৈশিষ্ট্য বিচারে একই জাতিগোষ্ঠী নির্দিষ্ট ভূখণ্ড ভাষা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ও মজবুত ছিল ওই আমলে, কিন্তু একথা ভুলে যায় কি করে যে শাসক গোষ্ঠীর উদার পৃষ্ঠপোষকতায় হিন্দু মুসলিম বাঙালি কবি সাহিত্যিক যে সেকুলার সাহিত্য চর্চা এবং উদার ধর্মীয় সমন্বয়বাদ প্রকাশ করেছেন এর বাস্তব অবদানকে এই জায়গায় কবিগুরুকে আবার আমরা স্মরণ করতে পারি। এই বিতর্কে তিনি একটি সমাধানও দিয়েছেন। তার ভাষ্যমতে মুসলমান শাসনামলের সম্রাট নবাবদের সঙ্গে স্থানীয়দের অন্ন বস্ত্র শিল্প শোভা আনন্দ উৎসবের আত্মিক একটি সম্পর্ক ছিল, যা ইংরেজ শাসকদের ক্ষেত্রে দেখা যায়নি। ইংরেজরা বিদেশি শাসক হিসেবে এদেশ থেকে স্বার্থের ঝুলি ভরে নিতে উৎসুক ছিল, এদেশের মাটিকে আপন করে এদেশকে স্বদেশ হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক ছিল না। দুইয়ের প্রভাব এখানে। তাই সুলতানি শাসন আমলটায় বাংলা এবং বাঙালি নিজস্ব চরিত্র নিয়ে দাঁড়াবার খানিকটা সুযোগ পেয়েছিল। বাঙালি জাতিসত্তা পুষ্টি বর্ধনে এবং জাতিরাষ্ট্র গঠনে কিছু শর্ত পূরণ করেছিল সুলতানি আমলে। এর সহায়ক শক্তি রাষ্ট্রীয় শাসককুল তাই বহিরাগত হয়েও ভিনদেশী হয়ে ওঠেনি। তাই বাঙালি জাতিসত্তা নিয়ে অখণ্ড রাষ্ট্র গঠনের সম্ভাবনা সেই সময়ে ভালোভাবে জেগে উঠেছিল। এ কথাটি আমি সূচনা বক্তব্যে উল্লেখ করেছি। বাঙালি জাতীয়তাবাদী গবেষক হারুনুর রশিদ এর সঙ্গে একটি মত দিয়েছেন। এখানে তার একটি বেশ বড় কোটেশন আছে, আমি এটা পড়ছি না। একথা তো স্বীকার করতে হবে, ইউরোপীয় ইংরেজ শাসন শোষণ বাঙালি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ধর্মীয় স্বাতন্ত্র্য এবং সম্প্রদায়গত বিভেদের বীজ বপন করেছিল তারা সফলভাবে। একই সঙ্গে শক্ত করে তুলে হিন্দু মুসলমানদের মধ্যে ধর্মীয় রক্ষণশীলতার প্রবল ধারা, তাদের প্রবর্তিত অর্থনীতি এবং শাসনতান্ত্রিক পদ্ধতি এবং বৈষম্য নীতিমালা এবং আরো কিছু অনিবার্য ঐতিহাসিক কারণে সম্প্রদায়গত যে অসম বিকাশ হিন্দু মুসলমানদের মধ্যে ঘটে যায়, সে অসম গতি কালক্রমে মহিরুহ হয়ে ওঠে। এটি ছিল ইতিহাসের উল্টো গতিধারা। ইতিহাসের এই তিক্ত অসম গতিধারার পরিণতি ছিল বাঙালি তার জাতিসত্তা বা জাতীয়তাবাদী চেতনা নিয়ে আধুনিক কালে পৌঁছেও সর্বজনীন জাতিত্ব এবং অখণ্ড জাতিরাষ্ট্র গঠনে তার ব্যর্থতা। যদিও অতীত কাল থেকে বিভিন্ন সময়ে ভূখণ্ড ভিত্তিক রাজ্য ও রাষ্ট্র গঠন করার ঐতিহাসিক বাস্তবতার নিদর্শন ছিল, যা আমি ইতিমধ্যে কিঞ্চিৎ দেখানোর চেষ্টা করেছি। জাতিগত বিচারে খণ্ডিত হয়েও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়ে বাঙালি রাষ্ট্র গঠনে ঐতিহাসিক সামর্থ্য দেখিয়েছে অনেক পরে, তা 1971 সালে, এবং এই পূর্ববঙ্গের মানুষ তার সীমাহীন ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে সেই ইতিহাস কাহিনী কিভাবে পাড়ি দিয়েছে, এটি একটি আলোচনা দুপান্ত দেখা যাবে আমার পরের আলোচনায়। এবার আমরা দেখে নিই 19 শতকের বিভেদ নীতি এবং বাঙালি জাতীয়তাবাদের সমস্যাটা এবং তার পরিণতিটা কি হয়েছিল। পরে যাব। বিভেদ চেতনা বিকাশে ব্রিটিশ রাজের নীতি এবং নবজাগৃতিকালে বাঙালি মনীষীদের দায় দায়িত্ব কি ছিল বাঙালি জাতীয়তাবাদের ব্যর্থতার পেছনে। এখানে দুটি গোষ্ঠীর কথা আসছে, ঔপনিবেশিক রাজশক্তি আর দেশীয় আধুনিক চেতনায় সমৃদ্ধ বাঙালি মনীষী। কার দায়িত্বের ব্যর্থতা? আসলে যুগ চরিত্র বিশ্লেষণ করলে বলা যায় 19 শতক যতটা সর্বভারতের জন্য, তার চেয়ে অধিক বঙ্গদেশের জন্য ছিল বৈপরীত্যের যুগ। একই জাতীয়তাবাদের নির্মাণ কান বলে কেউ কেউ বলেছেন কেউ কেউ। বাঙালি জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার বিখ্যাত গ্রন্থের নামই দিয়েছে এ নেশন ইন মেকিং, অর্থাৎ একটি নির্মীয়মান জাতি। আত্মজীবনীমূলক এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1925 সালে। এদিকে ঐতিহ্য ধারায় হিন্দু মুসলমান এই দুই প্রধান ধর্ম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের যুগ যুগ ধরে স্বাভাবিক মসৃণ সম্প্রীতি সহাবস্থান, অন্যদিকে ধর্মভিত্তিক বিভেদ বিচ্ছিন্নতা শুরু হয় একালই এবং খুব সচেতন ভাবে। বণিক ইংরেজ শাসকের শাসনামলে এই বিভেদের সূচনা, আর এই সূত্রপাত ঘটে
1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে এই ব্যবস্থা প্রবর্তনের ফলে যেমন সম্প্রদায়গত ভারসাম্য নষ্ট হয়েছিল, তেমনি গ্রাম অঞ্চলে বিপুল দরিদ্র মুসলমান যারা সংখ্যাগরিষ্ঠ কৃষক, তাদের বিপরীতে সিংহভাগ ভূস্বামীর রাজকীয় সমাবেশ ঘটেছিল। উদ্ভব হয় বণিক শাসনের ছত্রছায়ায় হঠাৎ বাবু বা নব্যবাবু শ্রেণী, সঙ্গে বিস্ফোর হয়ে দেখা দেয় হিন্দু মহাজন শ্রেণী। ধর্মীয় অবস্থানে এই বৈশিষ্ট্য শ্রেণীগত চেতনার বদলে সম্প্রদায় চেতনার উদ্ভবের ঘটানোর যোগায় তখন খুব সচেতন ভাবে তাদের জাতাকলে হিন্দু মুসলিম প্রজার দিশেহারা হয়ে ওঠে তাদের জীবন। মুসলমানের ফরাইজি আন্দোলন, তিতুমিরের বিদ্রোহ ইত্যাদি ধর্মীয় সংস্কার আন্দোলন যত আন্দোলনে যুক্ত ছিল এই নির্যাতিত মুসলমান এবং প্রজা। এর তাৎপর্য ছিল বাঙালি তৃণমূল স্তরে তীব্র সামন্তবাদ বা সাম্রাজ্যবাদ বিরোধিতার জন্য। একই সঙ্গে বিভেদের বীজ ছড়িয়ে দিতে নব্য শিক্ষিত বাঙালি হিন্দু লেখক সাহিত্যিকদের অবদানও কম যোগায়নি। এর প্রভাব চোখে পড়ে 19 শতকের কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল এবং নবীনচন্দ্র সেন প্রমুখের সাম্প্রদায়িক সাহিত্য সাধনায়। এ সময় রাজপুত মারাঠি ইতিহাস দূর প্রান্তে হিন্দুর জন্য জাতীয় প্রেরণার উৎস হয়ে ওঠে। অথচ বাংলায় মারাঠি বর্গীর হামলা এবং অত্যাচারের দুঃখবহ ইতিহাসের কথা আমরা সকলেই জানি, এবং কারো অজানা ছিল না ওই সকল পুরোহিতদের। বাঙালি কবির ছড়ায় তো এসেছে অনেক বাড়ি, যে খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশি, বুলবুলিতে ধান খেয়েছে। গবেষক ডিএন ঝা, সুমিত সরকার, বিপান চন্দ্র এবং অমলেন্দু দে সহ বহুজনের গবেষণায় সম্প্রদায় ভিত্তিক সাহিত্য এবং ধর্মীয় জাতীয়তাবাদের মন্তব্য রয়েছে বিদ্যমান। এরা নির্মোহ অবস্থান থেকে তাদের গ্রন্থে, সাহিত্যে ও রাজনীতিতে ধর্মবাদিতা এভাবেই দেখাতে চেয়েছেন। বাঙালি জাতীয়তাবাদে হিন্দুয়ানি আমদানির কুফল বিষয়ে গবেষক ক্ষুদিরাম এর হতাশার বিষয়টি মুসা কলিম তার মধ্যযুগের বাংলা সাহিত্যে হিন্দু মুসলিম সম্পর্ক গ্রন্থে উল্লেখ করেছেন। কোট, যদি বলা যায় আমাদের জাতীয়তার আন্দোলনের মধ্যে হিন্দুয়ানি নিহিত ছিল, ছিল ভবানী পূজা, ছিল বন্দে মাতরম, ছিল হিন্দু মেলা, ছিল বিবেকানন্দ বঙ্কিমের মাত্র এক দেশিক অনুসরণ, তাহলে কথাটা ভালো শোনায় না, কিন্তু যথাযথ হয়। রাজনীতিক নেতারা দেশের মৌল বিভেদ প্রবণতার বিষয়ে ভাবনা চিন্তা করে উপযুক্ত পদক্ষেপ নেননি কেন, তাই আজ বিচার্য। সাম্প্রদায়িকতার মনোভাব এবং বিচ্ছিন্নতার মনোভাব এই একই প্রবৃত্তির দুটি বিভাগ মাত্র। আনকোট। 1900 থেকে ছড়িয়ে 20 থেকে পা রেখে এসে সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক স্বার্থের চাতুর্য। ইংরেজ সরকারের এই চাতুর্যের মধ্যে ছিল পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজকে তুলে আনতে সদিচ্ছা নয়, এক শ্রেণীর হিন্দুর মধ্যে গজে ওঠা জাতীয়তাবাদকে দমন করার জন্য মুসলমান তোষণ নীতি। তবে সে সুবিধা উচ্চ শ্রেণীর মুসলমানদের মধ্যে আটকা পড়া ছিল। বলার অপেক্ষা রাখে না যে এই ব্যবস্থা ও নীতি বাংলার রাজনীতি এবং জাতীয় ঐক্য চেতনার কোনো অর্থেই সহায়ক ছিল না পরাধীনতার মোচনের সহায়ক। বিভক্ত চেতনায় চতুর আমলা এবং লেখক ডব্লিউ হান্টার প্রমুখ নতুন তত্ত্ব হাজির করেন। তিনি ব্রিটিশ রাজের উদ্দেশ্য সফল করার জন্য লালসাযুক্ত এক সামাজিক তত্ত্ব হাজির করেন, এই বলে যে ভারতীয় মুসলমান এক সমজাতিক জনগোষ্ঠী, হোমোজেনাস কমিউনিটি। তার মতে ভারতীয় মুসলমানদের সামাজিক রাজনৈতিক স্বার্থের অন্যদের থেকে ভিন্ন। এসব ব্রিটিশ ভারতীয় আমলাদের ভাষায় ও বক্তব্যে উঠে আসে ভারতীয় মুসলমান শুধু ভিন্ন ধর্ম বিশ্বাসী একটি সম্প্রদায় নয়, তারা সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি, জীবনাচরণ ইত্যাদির দিক থেকেও তার একটি স্বতন্ত্র জাতি। চতুর হান্টারের এইরূপ উদ্ভট তত্ত্ব ছিল সম্পূর্ণ অনৈতিহাসিক, কিন্তু এই তত্ত্ব উৎপন্ন করে একদল মুসলমানকে। অথচ এই চতুর ব্রিটিশ আমলাদের অজানার কথা নয় যে ভাষা, সাহিত্য, সংস্কৃতির খাদ্যাভ্যাস, রীতিনীতি ও মানসিকতা, এমনকি এথনিক বা জাতিগত বৈশিষ্ট্যের দিক থেকে উত্তর এবং পশ্চিম ভারতীয় মুসলমানদের চেয়ে বাঙালি মুসলমানের অমেলি বেশি। ঐক্য শুধু ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে। 20 শতকের 40 দশকে পৌঁছে মুসলিম লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি এক সময় কংগ্রেসের নেতা ছিলেন, তিনি পাকিস্তান দাবির সারবত্তা প্রমাণ করতে একথাই তার জনপ্রিয় ভাষণে মুসলমানদের মাথা ঘুরিয়ে দেন এবং ভারতীয় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র বা আবাসভূমি আন্দোলন গড়ে তোলেন জোর কদমে। কাজেই ঐতিহাসিক ধারাবাহিকতায় কোনো ভাষিক বা এথনিক জাতিত্ব বোধ থেকে নয়, প্রকৃত পক্ষে ধর্মচেতনা বা ধর্মনির্ভর ঐতিহ্য ও হিন্দু মুসলমানের মধ্যে যুগ পরম্পরায় আর্থসামাজিক বৈষম্য ও অসমতার মতো নানান কারণ থেকে বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে স্বাতন্ত্র্য বোধ প্রখর হয়ে ওঠে।
শিক্ষিত মুসলমানদের একাংশ নিজেদের বাঙালির বদলে মুসলমান হিসেবে ভাবতে শুরু করেন। তাদের চোখে বাঙালি হয়ে ওঠেন বঙ্গের হিন্দু সম্প্রদায়। মজার ব্যাপার হলো, হিন্দু শিক্ষিত শ্রেণীর প্রচার ও ধারণাও ভিন্ন ছিল না। বাঙালি মুসলমানের আরো একটি সম্প্রদায় ছিল, তারা গ্রামীণ সমাজের উপর প্রবল প্রভাব বিস্তার করতে সক্ষম ছিলেন। তারা মাদ্রাসা শিক্ষিত একদল মোল্লা মৌলবী, যারা ফার্সি ভাষা পরিবর্তনের কারণে বেকার কর্মহীন হয়ে গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিলের দায়িত্ব নিয়ে জীবিকা নির্বাহ করতে থাকেন। তাদের প্রচার এবং প্রসারে ধর্মীয় স্বাতন্ত্র্যবাদিতার প্রভাব জনস্তরে প্রবল হয়ে উঠেছিল। বাঙালির গৌরবের পরিবর্তে তাদের নিকট জাতীয় বীর হয়ে দেখা দিয়েছিল আরব, ইরান, তুরানের মধ্যযুগের নেতৃবৃন্দের জীবন কাহিনী। 19 শতকের দ্বিতীয়ার্ধে এবং 20 শতকের প্রথম 2 দশকে বাঙালি মুসলমান পরিচালিত কলকাতা থেকে প্রকাশিত সাময়িক পত্রের পাতাগুলো উল্টালে এই ধরনের বিভাজনের খবর বিস্তর পাওয়া যায়। এই বিষয়ে গবেষক মুস্তাফা নুরুল ইসলামের মন্তব্যটি প্রাণিধানযোগ্য। তিনি এই সময়ে বাঙালি মুসলমানদের জনমতের জগৎটি বিশ্লেষণ করে মন্তব্য করেছিলেন, কোড, বাঙালি মুসলমানের সাময়িক পত্র সাধনার মূলে সক্রিয় ছিল তার নবলব্ধ মুসলমানদের প্রেরণা। 1877 এর মোহাম্মদী আকবর থেকে আরম্ভ করে 1930 অবধি প্রকাশিত পত্রপত্রিকার নামকরণ ও সম্পাদকীয়ের উদ্দেশ্য পর্যালোচনা করলে আমাদের এই বক্তব্যের সমর্থন পাওয়া যায়। আনকুট। এক্ষেত্রে জাতি জাতিত্ব অনাদৃত হয়ে পড়ে, নিবৃত্তে, নীরবে। দুর্ভাগ্যজনকভাবে বাঙালি জাতি ও জাতিত্ব নিয়ে হিন্দু বাঙালির একাংশের চোখেও জাতীয় উদ্দীপনার উৎস ও বীর হয়ে ওঠে রাজপুত, রানা প্রতাপ সিংহ, মারাঠি, শিবাজি। এক্ষেত্রে রবীন্দ্রনাথও বাদ যাননি। যুক্তি ও ইতিহাস দিয়ে এসব হিসাব মিলানো বড় কঠিন হয়ে পড়ে আমাদের কাছে। অথচ বাংলার কিংবদন্তি তুল্য মারাঠা বর্গীর হাঙ্গামা তো আমরা একটু বর্গীর হাঙ্গামা ও লুটতরাজ কেনা জানে। মিল, স্টুয়ার্ট, এই ধরনের বাঙালি ইতিহাসবিদদের একটি অংশ ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের জেমস মিল, স্টুয়ার্ট প্রমুখের ন্যায় এই অবাঙালি বিজাতীয় চেতনার জোয়ারে তাল মিলিয়েছে, এর পরিণতি বুঝে বা না বুঝে। অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল, রমেশচন্দ্র মজুমদারের মতো বাঙালি ইতিহাসবিদ এই ধারা নিষ্ঠার সঙ্গে মেনে নিয়েছেন। তারা মনে করতেন মুসলমান আক্রমণের ফলেই দেশের সর্বনাশ হয়েছে। 19 শতকের ইতিহাস ঘনিষ্ঠ যে বাংলা সাহিত্য গড়ে ওঠে, সেখানেও বাঙালি মুসলমানকে দূরে সরানোর কাজটি চলেছে সচেতনভাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস নির্ভর ধর্মাশ্রয়ী রচনাবলী পড়ে বাঙালি একটি সম্প্রদায়ের লোকজন বেশ প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে তার ধর্মীয় সম্প্রদায় চেতনার উপন্যাস আনন্দমঠ এবং এর বন্দে মাতরম একদিকে বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় জাতীয়তা ও রাজনীতির প্রতীক হয়ে উঠেছিল, অন্যদিকে মুসলমান সমাজে এর প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ইতিহাসবিদ ডি.এন. ঝা স্পষ্ট ভাষায় মন্তব্য করেন যে বঙ্কিমচন্দ্র তার সাহিত্যে প্রচার করেছেন যে ভারতীয় জাতীয়তার জন্য হিন্দুত্ব পুনর্জাগরণের বিশেষ প্রয়োজন। যে যুক্তিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজ শাসনকে ঈশ্বরের বিধান বলেছেন, ঠিক সেই যুক্তিতে মুসলমান শাসনকে তিনি স্বৈরতন্ত্র বলে তুলে ধরেছেন। তিনি বাঙালির ইতিহাস চিন্তার ক্ষেত্রে যে এক নতুন আবেগময় হিন্দু বাঙালি জাতীয়তাবাদী ধারা সৃষ্টি করেন, তা শ্যামলী সুর তার ইতিহাস চিন্তার সূচনা এবং জাতীয়তাবাদ উন্মেষ গ্রন্থে দেখিয়েছেন। আবার তিনি এও দেখেন, শ্যামলী সুর এও এই কথাটিও লিখেন, কোড, ওই সময়ের সামাজিক পরিপ্রেক্ষিত থেকে বঙ্কিমচন্দ্রের কিংবা অন্যান্য বাঙালি হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের স্বপ্ন দেখা সম্ভব ছিল না। আনকোট। কিন্তু আমি বলি, তা না হয় খানিকটা বিবেচনায় আমরা আনলাম, কিন্তু নবজাগরণের যুগে হিন্দু জাতীয়তাবাদের সূত্রপাত করতে গিয়ে তা মুসলমান বিরোধিতার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে, ওই দিকটা তো তারা নজর রাখলেন না কেন? বাঙালির উৎপত্তি শীর্ষক প্রবন্ধে বাঙালি জাতি, বাঙালির ইতিহাস কি, এ নিয়ে তার দৃষ্টিভঙ্গি, এই নিয়ে বঙ্কিমচন্দ্রের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু কথা বলে আমরা শেষ করে দেব তার প্রসঙ্গে। তিনি লেখেন, নিম্ন শ্রেণীর মানুষেরা অনার্য, মিশ্র, আর্য ও মুসলমান, কিন্তু সমাজের উচ্চতর শ্রেণীর মানুষেরা আর্য। বাংলার ইতিহাস এক আর্য বংশীয় জাতির ইতিহাস বলে লিখিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গটি অধিক বলার এই কারণ যে এই মনীষীর জাতীয়তাবাদী চিন্তা সমকালীন বাঙালি মানুষের গভীর বিস্তার প্রভাব করেছিল। 20 শতকের গোড়ায় বাঙালি জাতীয়তাবাদী নামে যে স্বদেশী আন্দোলনের সূত্রপাত হয়, সেখানেও বঙ্কিমচন্দ্রের হিন্দু জাতীয়তাবাদী উচ্ছ্বসিত আবেগের সৃষ্টি করেছিল।
এভাবে হিন্দুত্ববাদী ধর্মীয় পুনরুজ্জীবন বা হিন্দু রিভাইভালিজমের ঢেউ অনুপ্রবেশ ঘটে বাঙালি সমাজে। এই ধর্মীয় জাতীয়তাবাদ হিন্দু বাঙালি সাজাত্যবাদী জাতীয়তাবাদের ধারণা গড়ে তুলেছিল। আধুনিক বাঙালি জাতীয়তাবাদের উন্মেষকালে 18 শতকে এই ধারণা বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের বড় বেদনাদায়ক। কারণ ওই সংকীর্ণ হিন্দু সাজাত্যবোধ ও হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্যে নিজেদের অতীত খুঁজে না পেয়ে বিশ্ব থেকে শুরুতে নব্য শিক্ষিত বাঙালি মুসলমান তারাও চলে গেল বাগদাদ তুর্কির ঐতিহ্যের দিকে এবং তাদেরকে ঠেলে দেওয়া হলো সেই দিকে, এবং মুসলমানদের মধ্যেও আলাদা স্বাতন্ত্র্যবোধ জাগ্রত হয়। এর পরিণতি বাঙালি জাতীয়তাবাদের মধ্যে ভবিষ্যৎ দুর্বলতার বীজ বপন হয়ে যায়। ইতিহাসবিদ রমিলা থাপার হরবংশ মুখিয়া থেকে ভারতীয় কৃষক আন্দোলন বিষয়ক গবেষক সুপ্রকাশ রায় মতামত দিয়েছেন যে আধুনিক জাতীয়তাবাদের প্রারম্ভিক যুগে ভারতীয় পণ্ডিতদের মধ্যে এই ধরনের উগ্র এবং অনৈতিহাসিক মতবাদ ও প্রচার হিন্দুত্ববাদের প্রতি জনজীবনের দ্রুত আকর্ষণ বৃদ্ধি পেয়েছিল। তখন আর কে শুনে অসাম্প্রদায়িক সমাজ চেতনার সাদাশিকতার প্রকাশে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষার কবিতার কথা, কালীপ্রসন্ন সিংহ, দীনবন্ধু মিত্র কিংবা শেখ আব্দুর রহিম, মীর মোশাররফ হোসেন এর সাহিত্যের বাণী এই বিভেদ ধারাকে আর আটকাতে পারেনি। বিশেষ করে ভাই গিরিশচন্দ্র সেনের মূল আরবি থেকে পবিত্র কোরআনের অনুবাদ সহ ইসলাম বিষয়ক রচনাদি ধর্মের মানবিক সত্য তুলে ধরে মধ্যযুগের সমন্বয়বাদী সাহিত্যের আধুনিক প্রকাশ ঘটানোর প্রয়াস নিলেও তা হিন্দু মুসলমানের মিলনের বিপরীত স্রোত নিবৃত্ত করতে পারেনি। বাঙালির নিম্ন স্তরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানের মধ্যে এর কোনো ভাবলেশ ছিল না এবং ছিল বলে আমার মনেও হয় না। মুশকিল হলো শিক্ষিত হিন্দু মুসলমানের মধ্যে অধিকাংশই সূক্ষ্মভাবে ভেবে দেখতে সক্ষম হননি যে আর্যত্ব কিংবা হিন্দুত্ব বা মুসলমানত্বের একক শ্রেষ্ঠত্বের কোনো ঐতিহাসিক ভিত্তি ছিল না এই বাংলায়। আর এই যুক্তিহীন মানসিকতার কারণে বর্তমান কালে এসেও বিষয়টি সমাধান হয়নি। এই জন্য আমি এটাকে বাঙালি জাতীয়তাবাদের জটিলতা বলে মন্তব্য করেছি। এখনো অনেকে ভাবতে চান না যে বাঙালি মুসলমান যারা এখানকারই অন্তঃ সন্তান, তাদের মধ্যে যে স্বাতন্ত্র্যবাদিতা বা সাম্প্রদায়িক চেতনার সৃষ্টি হয়েছিল এর উৎস বা কারণ একমুখী ছিল না। এর পেছনে ছিল উভয় সম্প্রদায়ের ধর্মীয় সংস্কারবাদী কর্মকাণ্ড এবং আপন সম্প্রদায়ের শ্রেষ্ঠত্বের প্রতি পক্ষপাতিত্বমূলক অন্ধদৃষ্টিভঙ্গি। এর প্রথম দায় নিতে হবে কলকাতা কেন্দ্রিক 19 শতকের তথাকথিত নবজাগরণের অগ্রদূতদের। বিষয়টি দীর্ঘ আলোচনার দাবি রাখে। 19 শতকে যে নবজাগরণের সৃষ্টি হয়েছিল বলে প্রচার করা হয় তা ছিল নিঃসন্দেহে খণ্ডিত এবং হিন্দু জাগরণের কথা সেখানে এতক্ষণ এই কথা বলা হয়েছে। পৃথিবীর সে কথাই সেখানে বলা হয়েছে। বৃহৎ প্রতিবেশী মুসলমান সমাজের জন্য তাদের কোনো কর্মসূচি ছিল না। লক্ষ্য করার বিষয় যে 1817 সালে নবজাগরণ যুগে বাঙালির উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় প্রথম যে কলেজটি প্রতিষ্ঠিত হয় সেটির নামকরণ করা হয়েছিল হিন্দু কলেজ। কলকাতার রক্ষণশীল নব্যবাবুদের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা লাভ করেছিল 1855 সালে, পরে যেটি প্রেসিডেন্সি কলেজ, এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতার বিত্তবানদের পুত্র সন্তানগণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে হিন্দু হবে, এই ছিল উদ্যোক্তাদের বাসনা। যদিও বাস্তবে ফল হয়েছিল বিপরীত। তরুণ শিক্ষক কলকাতা হিন্দু কলেজের ডি রোজুর প্রভাবে হিন্দু কলেজের ছাত্ররা উদ্যোক্তাদের চোখে উচ্ছৃঙ্খল বিপদগামী হিন্দু বলে আখ্যায়িত হয়েছিল। সে প্রসঙ্গ ভিন্ন। পাশাপাশি নবজাগৃতির সারথীগণ চরম শোষক এবং অত্যাচারী ঔপনিবেশিক সরকারকে ক্ষমতায় রেখে তাদের ছত্রছায়ায় বাঙালির সামাজিক সংস্কার চেয়েছে। তাই যৌক্তিক কারণেই ইউরোপের রেনেসা যেভাবে ইউরোপকে ধর্মীয় সংকীর্ণতার বাহিরে গিয়ে মানবতার আহ্বানে প্রভাবিত করতে পেরেছিল গোটা ইউরোপকে বাঙালি রেনেসা বলে খ্যাত, তা বাঙালি মুসলমান তো নয়, তৃণমূল স্তরে বাঙালি সংখ্যাগরিষ্ঠ সাধারণ হিন্দু গোষ্ঠীকেও প্রভাবিত করতে ব্যর্থ হয়েছিল। গবেষক বিনয় ঘোষ দৃঢ়ভাবে বলেন যে যদি ঐতিহাসিক সত্য বিকৃত না করে বাংলাদেশে আধুনিক জাতীয়তাবাদের উন্মেষ এবং ক্রমবিকাশের ইতিবৃত্ত রচনা করতে হয়, তাহলে তা মূলত হিন্দু জাতীয়তাবাদের বিকাশ ছাড়া আর কিছুই বলা যায় না। তাই 19 শতকে খণ্ডিত রেনেসাঁসের প্রভাব বা হিন্দু রিভাইভালিজমের বিষ প্রভাব নিয়ে বিতর্কের অবকাশ তৈরি হতে পারে। আর এই বিতর্কের অবসান ঘটাতে গেলে এর উৎস বা মূলে নির্মোহ দৃষ্টি নিয়ে অবস্থান করতে হবে।
স্বদেশী বিপ্লববাদে ধর্মীয় রং এবং লক্ষ্যভ্রষ্ট জাতীয়তাবাদ। বঙ্গদেশের স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদ সর্বভারতীয় রাজনীতির চাপে এবং প্রভাবে বারবারই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বঙ্গভূমি সংলগ্ন ভাষিক চেতনার জাতীয়তাবোধ কাঙ্ক্ষিত পথে অগ্রসর হইতে ব্যর্থ হয়েছে। মারাঠি আর পাঞ্জাবি গোষ্ঠীর পথ যে তার পথ নয় এবং সর্বভারতীয় স্বাদেশিকতার মধ্যে যে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নেই, এই তাৎপর্য বুঝতে বাঙালি সবসময় ব্যর্থ হয়েছে। 20 শতকের ইতিহাস সেই 19 শতকের উগ্র ধর্মীয় ঐতিহ্য নিয়ে অগ্রসর হয়। জাতীয় কংগ্রেস এ সময় তার উদ্ভাবিত জাতীয়তাবাদ হয়ে উঠেছিল সেকুলার জাতীয়তাবাদের এবং হিন্দুত্ববাদের এক উদ্ভট সংমিশ্রণ। এসবের প্রতিক্রিয়া ঢাকার সৃষ্টি হয় 1906 সালে সম্প্রদায়বাদী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম লীগের। এই দুই বৃহৎ রাজনৈতিক দল ছাড়াও বাংলায় কিছু আঞ্চলিক দল প্রভাব বিস্তার করেছিল, কিন্তু রাজনৈতিক দলের সংজ্ঞা অনুযায়ী ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলই সেভাবে গড়ে ওঠেনি। অতি সম্প্রতি ঢাকায় অধ্যাপক আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। অধ্যাপক রাজ্জাক তার গবেষণায় দেখিয়েছেন যে তিনি কেন এগুলিকে রাজনৈতিক দল বলতে দ্বিধাবোধ করছেন। যাই হোক, মুসলিম লীগ প্রতিষ্ঠার আগের বছর ঘটে যায় বঙ্গভঙ্গ। পূর্ববঙ্গের মানুষ বাংলা বিভাগ এবং ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশকে দেখেছে মুক্তির সোপান হিসাবে। কলকাতার চেয়ে কাছের ঢাকাই ছিল তাদের মুক্তির নগরী। এতে ব্রিটিশ সরকারের বিভেদ নীতি যাই থাকুক, বঙ্গভঙ্গ যতটা বাঙালি জাতীয়তাবাদের চেতনার মর্মমূলে আঘাত করেছিল, তার চেয়ে বহুগুণে আঘাত করেছিল পূর্ববঙ্গের হিন্দু জমিদার এবং জমির উপর নির্ভরশীল মধ্যস্বত্বভোগী এবং কলকাতার পেশাজীবী সচ্ছল শ্রেণীর স্বার্থ। বঙ্গভঙ্গ ব্যবস্থায় তাদের শ্রেণী স্বার্থ নির্ঘাত সমূহ ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছিল। কারণ বোঝা যায় 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল হওয়ায় কলকাতায় উচ্ছ্বসিত আনন্দের জোয়ার বয়ে যায়। অথচ বঙ্গমাতার অঙ্গহানি হয়েছে বলে যে যুক্তি দেখালো, সেটা ইতিহাসে খুব একটা সমর্থিত হয়নি। আরো একটি অতীত কারণ দেখানো যেতে পারে। 1876 সালে বঙ্গমাতার অঙ্গহানি হয়েছিল। তখন বাংলা প্রেসিডেন্সির বাংলাভাষী অঞ্চল গোয়ালপাড়া এবং কাছাড় বাংলা থেকে কেটে আসামের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তখন অগ্রসরমান হিন্দু বাঙালি সন্তান আহত বঙ্গমাতার জন্য কোনো আপত্তি তোলেননি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য নেতৃবৃন্দ বয়কট কর্মসূচিতে ধর্মীয় রং মেশাতেন, এমন কথাই বলেছেন গবেষক সুমিত সরকার তার বহুল আলোচিত দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থে। বিখ্যাত কাশিম বাজারের জমিদার মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী প্রকাশ্যে বক্তৃতা বলতে লাগলেন যে নতুন প্রদেশে মুসলমানরা হইবে সংখ্যাগুরু আর বাঙালি হিন্দুরা হইবে সংখ্যালঘিষ্ঠ, ফলে স্বদেশের আমরা হইব পরবাসী। যেভাবে হোক বঙ্গভঙ্গ বানচাল হলো এবং তাতে পশ্চিমবঙ্গ বা বেঙ্গল প্রেসিডেন্সিতে আমরা একটু স্কিপ করছি। একইভাবে এই প্রসঙ্গে লেখক গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান তার গঙ্গারিদ্ধি থেকে বাংলাদেশ গ্রন্থে মন্তব্য করে যে কোড, যদি ভারতে হিন্দু এবং মুসলমানদের সংখ্যানুপাতিক অবস্থান সম্পূর্ণ উল্টো হতো, তবে সেই 1906 সালেই হিন্দুরা হিন্দুস্তান চাইতো আর মুসলমানরা হয়তো অখণ্ড ভারতের জন্য সোচ্চার হতো। আনকোট। নানা দ্বন্দ্ব ও কারণে বাংলায় বিপ্লববাদ আন্দোলন স্বাদেশিকতার রক্ত ঝরা পথ তৈরি করা সত্ত্বেও এই আবেদন প্রতিবেশী বাঙালি ও হিন্দু সমাজকে আকৃষ্ট করতে পারেনি। এর দুর্বলতার কারণে কি হিন্দু কি মুসলমান, নিম্নবর্গীয় বা তৃণমূল স্তরে জনশ্রেণীকে বিপ্লববাদের কাছে টানতে ব্যর্থ হয়। মুসলমান জনগোষ্ঠীকে আকৃষ্ট না করার আরো একটি কারণ ছিল, বিপ্লববাদের দীক্ষা গ্রহণের পদ্ধতি ছিল কালীমন্দিরে গীতা বা আনন্দমঠ গ্রন্থ হাতে নিয়ে। অথচ বিপ্লবীদের অজানার কথা নয় যে সব ধর্ম বিশ্বাসীদের নিয়েই ছিল এক বাঙালি জাতিসত্তার অস্তিত্ব। ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিক ও সমসাময়িক বিপ্লবী কমরেড মুজফফর আহমদের মতে প্রগতিবাদী এই যুবক বিপ্লবী আন্দোলনে কেন যুক্ত হতে পারেননি তা তিনি দেখিয়েছেন। তিনি তার আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি গ্রন্থে একথা স্বীকার করে বলেন, কোট, এ শতাব্দীর দ্বিতীয় দশকে আমার মনে যে অবস্থা ছিল আর যে রোমান্স সন্ত্রাসবাদী আন্দোলনে ছিল, তাতে আমার পক্ষে সন্ত্রাসবাদী বিপ্লবী দলে যোগ দেওয়া অসম্ভব ছিল না, কিন্তু তার প্রতি ছিল দুস্তর বাধা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ হতে সন্ত্রাসবাদী বিপ্লবীরা প্রেরণা লাভ করতেন। এই পুস্তকখানি শুরু হতে শেষ পর্যন্ত সাম্প্রদায়িক বিদ্বেষে পরিপূর্ণ ছিল। বিপ্লববাদীদের আত্মত্যাগ এবং চিন্তার গভীরতা বিচার করে বলা যায়, বঙ্গে ধর্মাশ্রয়ী সন্ত্রাসবাদী বিপ্লবী আন্দোলন যেমন ছিল দেশপ্রেম, তেমনি ছিল ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলন। একথা শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেও মুজাফফর আহমদ আবার বলেন, কোড তা হিন্দু উত্থানের আন্দোলনও ছিল। উদ্দেশ্য ছিল হিন্দু রাজত্বের পুনঃপ্রতিষ্ঠা। বারীন্দ্র কুমার ঘোষও আন্দামান হতে ফেরার পর ওই কথাই লিখেছিলেন। ইতিহাস পাঠে দেখা যায় 19 শতকের প্রথমার্ধে কলকাতা কেন্দ্রিক যে আধুনিক সংবাদ সাময়িকপত্র ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে নবজাগৃতির উদ্ভব ঘটে, সে উদয়ের জগতে বাঙালি বলতে বঙ্গের হিন্দু সমাজকে ইঙ্গিত দিয়েছে। এমনকি ব্রিটিশ সরকার ও দলিল পত্রে বাঙালি এবং মুসলমান এরূপ দুটি শব্দ ব্যবহার করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রেখা সুস্পষ্ট করে তুলেছে। স্বদেশী আন্দোলন এবং বিপ্লববাদে বাঙালি জাতীয়তাবাদের বিকাশের সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু বিপ্লববাদে ধর্মবাদিতা অনুপ্রবেশ ঘটায় সে সম্ভাবনা, সে জাতীয়তাবাদ তিরোহিত হয়। যুক্তিবাদী ইতিহাসবিদ মাত্রই মেনে নিয়েছেন যে 19 শতকের ধর্মনির্ভর হিন্দু পুনর্জাগরণের প্রভাব এবং সাহিত্য সাংস্কৃতিক প্রভাব অনুরূপ ইতিহাস বিকৃতি প্রবণতা, সর্বোপরি অরবিন্দ ঘোষ প্রমুখ বিপ্লবীর তাত্ত্বিক প্রভাব, বিপ্লববাদী রাজনীতিতে ধর্মীয় জাতীয়তাবাদের অনুপ্রবেশ ঘটে, যেখানে মুসলমানরা আর প্রবেশ করতে পারেনি। সম্প্রদায় ভিত্তিক জাতীয়তার ঢেউ এবং পাকিস্তান আন্দোলন। বঙ্গভঙ্গ রদ করে যুক্ত বাংলা হলো বটে, কিন্তু বাঙালির কপাল পূর্ণ। ঢাকা ও কলকাতা দুটি নগরী যে রাজধানীর মর্যাদা হারালো, সেই দিকটায় কেউ নজর দিল না। বরং অনেক নব্য শিক্ষিত জমিদার বাড়ির আঙ্গিনায় বিজুলি বাতি জ্বালিয়ে আনন্দ উৎসব করেছিল। বঙ্গভঙ্গ রদ আন্দোলন মোকাবেলা পটভূমিকায় উত্থান ঘটল সাম্প্রদায়িক রাজনৈতিক মুসলিম লীগের। আর এর ছায়াতলে স্বতন্ত্র আবাসভূমির দাবি বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। একই সঙ্গে ব্রিটিশ সরকার কর্তৃক 1909 সালের সম্প্রদায়বাদী শাসনতান্ত্রিক বিধান প্রবর্তন করে বিভাজন রেখা আরো প্রখর করে তুলল। পূর্বের 19 শতকের গোড়ায় গড়ে ওঠা ধর্মীয় স্বাতন্ত্র্যবাদ এবার 20 শতকের 40 দশকে এসে মুসলমান জাতীয়তা সম্প্রদায়বাদী প্রবণতার বিকাশ ঘটে। তা লক্ষ্য করা যায় 1946 সালের বঙ্গীয় নির্বাচনে। বঙ্গীয় মুসলিম কলকাতায় কানমে বিড়ি মোহমে পাড লড়কে লেঙ্গে পাকিস্তান এরূপ মজমা তুলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নেয়। এক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদের প্রতিভু একে ফজলুল হক মুসলমানদের কাছে উপেক্ষিত হয়ে যান। তার আগে উপেক্ষিত হয়ে পড়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হিন্দু মুসলিম বেঙ্গল প্যাক্ট। এবার বাঙালি মুসলমান তার মুক্তির পথ হিসেবে বিপরীত মুখে ধাবিত হয় সর্বভারতীয় মুসলিম রাজনীতির ছায়াতলে। এই প্রবণতার কারণ ছিল একটি, সর্বভারতীয় পটভূমিতে বাঙালি মুসলমান যারা এদেশের মাটির সন্তান, তারা দেখতে পেয়েছে এর একটি বিকল্প উন্নতির পথ, অর্থনৈতিক সামাজিক মুক্তির পথ। কিন্তু তা যে ছিল অস্বাভাবিক বিকল্প পথ, সেই ভুল বিষয়টি পাকিস্তান উত্তর পূর্বে এসে তারা বুঝতে সক্ষম হয়েছিল। কিন্তু সে সময়ের দাবি এবং বাস্তবতা যে তাই ছিল, সে কথা সমসাময়িক মুসলমান লেখক, সাংবাদিক এবং প্রত্যক্ষভাবে জড়িত সবাই স্বীকার করে নিয়েছেন। এরাই আবার পাকিস্তান আমলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। এমনকি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার আত্মজীবনীমূলক গ্রন্থে কলকাতায় ছাত্র জীবনে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার যৌক্তিকতা স্বীকার করে নিয়েছেন। 40-এর দশকে পৌঁছে একইভাবে এক অবাস্তব টানে সর্বভারতীয় জাতীয়তার অলিক তত্ত্ব বাঙালি হিন্দুর কাছে প্রয়োজনীয় হয়ে ওঠে। তারাও গাইতে শোনা যায়, জাগো নব ভারতের জনতা, এক জাতি একতা, এক জাতি এক প্রাণ একতা। এভাবেই বাঙালি জাতীয়তাবাদ হিন্দু মুসলমানের রাজনীতিতে দুই স্বতন্ত্র ধারায় বিভক্ত হয়ে যায়। ততদিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, বাংলার কংগ্রেসের সভাপতি শরৎ বসু বা কিরণ শঙ্কর রায়ের স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা রাষ্ট্র পরিকল্পনা বাঙালি হিন্দু মুসলমানকে আর আকৃষ্ট করতে পারেনি। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক চেতনার উগ্রতা যে কি পরিমাণে এক দানবীয় রূপ নিয়ে বাঙালি জীবনে আত্মঘাতী হয়ে দেখা দিয়েছিল, তার সমসাময়িক লেখক রাজনীতিবিদদের লেখায় পাওয়া যায়। এখানে আমি কিছু সাম্প্রদায়িকের চিত্র তুলে ধরেছি, ছবি, যে কিভাবে একটা সাম্প্রদায়িক বিভৎসর চিত্র আমরা এখানে আছে। ফলে জয়া চ্যাটার্জি তার বেঙ্গল ডিভাইডেড, হিন্দু কমিউনালিজম অ্যান্ড পার্টিশন
1932 থেকে 1947 ক্যামব্রিজ গ্রন্থে 1946 সালের হিন্দু মুসলিম দাঙ্গার পূর্বাপর চিত্রটি অনুসন্ধান করেছেন। তারপর তিনি দেখিয়েছেন যারা 1905 সালে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলেও কলরব তুলেছিল, এবার 1947 সালে পৌঁছে তারা নিজেরাই অগ্রণী হয়ে বঙ্গমাতার অঙ্গচ্ছেদে ব্যস্ত হয়ে পড়লেন। যেভাবেই একে অপরকে দোষারোপ করুক না কেন, এই অমানবিক দাঙ্গা কোনো একক কারণে বা একক কোনো রাজনৈতিক গোষ্ঠীর মদদে সংগঠিত হয়নি। এর পরিণামে অনিবার্য হয়ে ওঠে সম্প্রদায় ভিত্তিক ভারত ভাগ তথা বাংলা ভাগ। বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র চিন্তা ছিটকে পড়ে এক রাজনৈতিক খাদে। বাঙালি একদল ছুটলো দিল্লি অভিমুখে, আরেক দল করাচির অভিমুখে। জেগে থাকলো নৃতাত্ত্বিক ও জাতিত্ব ভাবে একই সূত্রে গাথা বাংলার দুই আদি ভাই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাস, বিদ্বেষ এবং বৈরিতা। নির্বাক হয়ে পড়ে থাকলো বাঙালি জাতিত্ব নিয়ে বৃহৎ রাষ্ট্র গঠনের স্বপ্ন। কাঙ্ক্ষিত পাকিস্তান রাষ্ট্র জাতি গঠনের শর্তগুলো যেখানে অনুপস্থিত। নানা জাতি এবং ভাষা নিয়ে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো তার এথনিক কোনো ভিত্তি ছিল না। তাই আধুনিক বিচারে একে জাতি রাষ্ট্র বা নেশন স্টেট বলা যায় না। জাতি গঠনের মূল শর্তগুলো পাকিস্তান পূরণ করতে পারেনি। নির্দিষ্ট ভূখণ্ড ও জনতান্ত্রিক ঐক্য, ভাষা, সংস্কৃতির ঐতিহাসিক ধারা নিয়ে পাকিস্তানি জাতি গঠনের কোনো বাস্তবতা ছিল না। অনুরূপ ভারত ইউনিয়নের বেলায়ও একই কথা প্রযোজ্য। পাকিস্তান রাষ্ট্রের আরো কিছু দুর্বলতা ছিল। ভারত রাষ্ট্রের চেয়ে পাকিস্তান রাষ্ট্রের আরো কিছু গুরুতর ভিন্নতা ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা সত্ত্বেও দ্বিজাতি তত্ত্বকে কেউ সরাসরি তখনও কোনো বাঙালি মুসলমান অস্বীকার করেনি পাকিস্তানের প্রথমের শুরুতে। সমস্যা বাঁধলো যখন শাসক গোষ্ঠী পাকিস্তানকে ধর্মরাষ্ট্র বানাতে লাগলো। সবকিছুতেই ধর্মকে যুক্ত করে শাসনের দুর্বলতা ঢাকার চেষ্টা করলো। এই ধর্মভিত্তিক রাষ্ট্র লাহোর প্রস্তাবে ছিল না। এই কথা কেউ বুঝতে চায়নি যে 1947 সালে ভাগ বাটোয়ারা হয়েছিল ধর্মের ভিত্তিতে নয়। বাটোয়ারাটা হয়েছিল মূলত হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীর ভিত্তিতে। এখানে কিন্তু আদম আওয়াজ বদল হয়নি। মুসলমান সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ আধুনিক ভারত বা ইন্ডিয়া। পশ্চিম পাকিস্তান স্বাধীনের পর লাহোর প্রস্তাবের নীতি বাস্তবায়নের দাবি ছিল পূর্ব বাংলার জাতীয়তাবাদী নেতাদের আন্দোলনের একটি ধারা। কারণ লাহোর প্রস্তাবে উত্তর পূর্ব ভারতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান অঞ্চল নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের কথা ছিল, অর্থাৎ 2 নেশন নয়, 3 নেশন থিওরি। এ কারণে লাহোর প্রস্তাব নামে আলাদা আবাসভূমির দাবি বাঙালি মুসলমানদের কাছে অন্তরের দাবি হয়ে উঠেছিল। লাহোর প্রস্তাবের পর থেকে মুসলিম লীগের রাজনীতি বাঙালি মুসলমান যুবাদের নিকট জনপ্রিয় হয়ে ওঠে এবং স্বাতন্ত্র্যবাদী চেতনার বিস্তার ঘটায়। কারণ পূর্ববঙ্গ থেকে কলকাতায় জমায়েত হওয়া বাঙালি শিক্ষিত মুসলমান যুবকরা দেখতে পেয়েছিল চাকরি বাকরির ক্ষেত্রে প্রতিবেশী এক শ্রেণীর একক প্রভাব। এই অবস্থা থেকে মুক্তি লাভের আশায় তারা দেখেছিল স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার প্রস্তাব। এই জন্য কলকাতার ইসলামিয়া কলেজের তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানও ছাত্র নেতৃত্ব দিয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবিতে পাকিস্তান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তান প্রস্তাবে তারা দেখতে পেয়েছিল প্রতিযোগিতাহীন দ্রুত বিকাশ ও প্রতিষ্ঠার স্বপ্ন। একথা ভাবতে সক্ষম হয়নি যে এই সম্ভাবনার বাজার দখল করে নিতে পারে চতুর অবাঙালি শিক্ষিত শ্রেণীর ব্যুরোক্র্যাট, টেকনোক্র্যাট, আদমজি, বাওয়ানি, লতিফ, বণিক শ্রেণী, যারা চাতুর্য এবং অভিজ্ঞতা অনেক দূরে এগিয়ে আছে। আসামের কৃষক আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খানের ভাসানির চোখে এই বিষয়টি ধরা পড়েছিল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আমরা এক বণিক গোষ্ঠী টাটা বিরলার হাত থেকে মুক্তি পেতে আবার যেন আরেক পশ্চিমা বণিক গোষ্ঠীর শোষণের হাতিয়ারে পরিণত না হই। এভাবে একথা তো ভালোভাবে বলা যায়, পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে বাঙালি মুসলমানের আত্মপ্রচেষ্টার যে স্বপ্ন মিশ্রিত হয়েছিল রাজনৈতিক চেতনার বিচারে তা ছিল ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক। এর আবেগের সঙ্গে বাঙালি জাতিত্ব, বাঙালি জাতীয়তাবাদ বা এথনিক চেতনা ছিল না। এই অবস্থা ও বিবেচনা কম বেশি ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের বেলায়ও প্রাসঙ্গিক। বাঙালি জাতীয়তাবাদের চেতনা ভুলে পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী অন্তর্ভুক্ত হয় দিল্লির শাসনাধীনে। এক্ষেত্রে বাঙালি মুসলমানের সঙ্গে রাষ্ট্র গঠনের চেয়ে সুদূর দিল্লির শাসনাধীনে থাকা পশ্চিমবঙ্গের বাঙালিরা নিরাপদ বোধ করে।
এসব চিন্তা থেকে বলা যায় যে বাঙালি জাতীয়তাবাদের রূপ বড়ই বিচিত্র এবং সময়ে সময়ে বহুধা বিভাজিত। ভাষিক জাতীয়তার বাদের চেতনা থেকে অবশেষে বাঙালি জাতি রাষ্ট্রের জন্ম। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার 1 বছরের মধ্যে বাঙালি আত্মপ্রতিষ্ঠার স্বপ্ন প্রথম আঘাত আসে। এই আঘাতের গুরুত্ব প্রথমে ধরা পড়ে ঢাকার সচেতন ছাত্র যুবদের চোখে। ব্যাপারটি ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এরও বিতর্ক এবং সিদ্ধান্ত থেকে। বিশেষ করে পাকিস্তান রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনতা ছিল বাঙালি, যেখানে মোট জনসংখ্যার 56% ছিল বাংলাভাষী। রাষ্ট্রভাষা সম্পর্কে পাকিস্তান শাসক গোষ্ঠীর অবজ্ঞা এবং বিজাতীয় মনোভাব বাঙালি শিক্ষিত তরুণ এবং সাহিত্যিকদের অবাক এবং ক্ষুব্ধ করে তুলেছিল। সংবাদ সাময়িকপত্রে এ নিয়ে লেখালেখির মাধ্যমে জনমত সৃষ্টি করা হয়। তবে আমরা একটি জিনিস ভুলে গেলে চলবে না, এই বিষয়ে জনমতের সৃষ্টি কিন্তু 1948 কিংবা 52 সালে নয়। আমরা অনেক আগে থেকেই এই জনমতের সৃষ্টি আমরা দেখেছি, যে একটি ভাষিক মুসলমানদের মধ্যে একটি ভাষিক জাতীয়তাবোধের চেতনা আমরা 18 সাল থেকে আমরা লক্ষ্য করছি। 1800 থেকে কবি আব্দুল হাকিম সহ কিছু বাঙালির মধ্যে উর্দু প্রীতি দেখে ক্ষুব্ধ হয়ে তাদেরকে বেজন্মা বলেছিলেন। একটু আগে আমি এটা কোট করেছিলাম যে সবেতের জন্মে বঙ্গবাণী, হিংসে বঙ্গবাণী, সে সবেতের জন্ম কোথায় নির্ণয় জানি। এটাকে আমরা বেজন্মা অর্থে বলেছি। 19 শতকের শেষার্ধ থেকেই বাংলা উর্দু বিতর্ক শুরু হয়েছিল জোটবদ্ধভাবে। প্রতিপক্ষ ছিল কতিপয় নব্য শিক্ষিত মুসলমান, যাদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদের প্রীতি ছিল। এই সময় শেখ আব্দুর রহিম, মুজফফর আহমেদ, মাওলানা আকরম খাঁ প্রভৃতি বাঙালি মুসলমানের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধের জাগরণ ঘটেছিল। যে 40-এর দশকে যখন পাকিস্তান প্রতিষ্ঠার কথা ওঠে, তখন আবার এই প্রশ্নটি ওঠে যে এই রাষ্ট্রের সরকারি ভাষা কি হবে। এ নিয়ে কাজী মুতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ, আবুল কালাম শামসুদ্দিন কলকাতা থেকে জনমত তৈরি করেছিলেন। এরই রেশ ধরে 1948 সালে এবং 1952 সালে ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে এবং জনমতের সৃষ্টি হয়। আর প্রতিবাদ স্লোগানে পাকিস্তান রাষ্ট্রে বাঙালি যে আলাদা একটি জাতি, সে ঐতিহ্য ও জাতিত্ববোধ ওখানে তুলে ধরা হয়। একটি ধর্মভিত্তিক সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে একক ভাষাভিত্তিক জাতীয় চেতনা পাকিস্তানি রাষ্ট্রের পুরোধাদের অবাক করে তুলেছিল এবং তাদের মধ্যে এটি খুবই তাৎপর্যের বিষয় যে 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন এবং পাকিস্তান জাতীয়তাবাদ থেকে কিংবা বাঙালি মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদে ধাবিত হওয়ার শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নার 48-এর রাষ্ট্রভাষাকে নির্ধারণ করে ঘোষণার প্রতিক্রিয়াই ছিল না। এই ছিল শতবর্ষের তৃণমূলে কবি সাহিত্যিকদের, পুঁথি লেখকদের সেকুলার বা ইসলামিক সিনক্রেটিস্টিক ট্র্যাডিশন এর প্রভাব ও ফল। পাকিস্তান সৃষ্টির কয়েক মাস পরে 1949 সালের জানুয়ারি মাসে ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনের সভাপতির ভাষণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জাতিত্ব নিয়ে যে ভাষণ দেন, তা ছিল সদ্য প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের কাঠামো বসে এক দুঃসাহসিক উক্তি। একই সঙ্গে এতে বাঙালির ভাষিক চেতনার পরিচয় ফুটে ওঠে। তিনি বলেন, কোট, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব সত্য। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় এবং ভাষায় বাঙালিদের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা, তিলক, টিকিতে কিংবা টুপি, লঙ্গি, দাড়িতে ঢাকবার জুটি নেই। আনকোট। তার এই বাঙালি জাতীয়তাবাদী উক্তি আর কিছু নয়, সেই পূর্বেকার প্রবাহেরই ফসল। তিনি পরিষ্কার করে বলে দেন যে মুসলিম জাতীয়তাবাদ নয়, বাঙালি জাতীয়তাবাদী আসল সিদ্ধান্ত। অখণ্ড ভারতের যুক্ত বাংলায় এমন কথা অনেকে বলেছেন বটে, কিন্তু বিভক্ত ভারতে দ্বিখণ্ডিত বাংলায় পাকিস্তানি পরিবেশে এই শ্রেণীর কথা শুনতে হবে, এমন কথা কেউ ভাবেনি পাকিস্তান সৃষ্টির পরপরই। ঢাকার পত্রিকায় লিখলো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের এমন কথাই শুনিয়েছেন, মুসলমানের চেয়ে আমরা যে বেশি সত্য বাঙালি, প্রকৃতি মা যেন আমাদের চেহারায় ছাপ মেরে দিয়েছেন, এবং টিকি, টুপিতে বা পরখ করে আমরা কিভাবে। নতুন কথাই বটে। মিস্টার জিন্না এবং তার চেলাফেলাদের এই এতদিনকার পুরনো ডোনেশন থিওরির রক্তকয়ী চিৎকারের পর এবং পাকিস্তান কায়েম হওয়ার পরও আমাদের বাঙালির পরিচয়টাই খাঁটি সত্য, এর চেয়ে অভিনব কথা আর কি হইতে পারে। এমন তীক্ষ্ণ প্রশ্ন জনমত প্রকাশ পেয়েছে ঢাকার যখন পাকিস্তান প্রতিষ্ঠায় তখনও 1.5 বছর পার হয়নি। পাকিস্তান রাষ্ট্রের কায়েদে আজম জীবিতকালই এমন
পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কায়েদে আজম জীবিতকালই এমন মন্তব্য আসে তার ঢাকার জাতীয় দৈনিক আজাদের পাতায়। অথচ যে আজাদ ছিল পাকিস্তান আন্দোলনের মুখপত্র, আবার ঢাকার ক্ষমতাসীন লীগ সরকারের সমর্থিত পত্রিকা। ইতিহাসের ঘূর্ণাবর্তের মূল্য ছিল সে সময়ের এই কথাগুলো বলার, কারণ একটি মুসলিম জাতীয়তাবাদের ঐক্যে মাত্র স্বাধীন হয়েছে পাকিস্তান, তখনও এর রেশ কাটেনি। এই অবস্থায় পাকিস্তান রাষ্ট্রের কাঠামো থেকে এর একটি অংশে ভাষিক জাতীয়তাবাদের প্রেরণায় পাকিস্তানের বদলে বাঙালি বলে আওয়াজ তোলা কঠিন ছিল বই কি। 1948 সালের এই ভাষা আন্দোলনের সূত্র ধরেই 1952 সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ পায়। 21 হয়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদের ঐক্যের প্রতীক এবং বাঙালির সাংস্কৃতিক প্রতীক। এই ভাষিক চেতনা যে কত শক্তিশালী হয়ে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় হৃদয়গ্রাহী ছিল এই পূর্ববঙ্গের মুসলমানদের, তা পরবর্তী রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঘটনাবলীর তাৎপর্য থেকে আমরা অনুধাবন করতে পারি। এই ভাষিক চেতনা পরবর্তী প্রতিটি রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে পাকিস্তান জাতীয়তাবাদের বিপরীতে বাঙালির জাতিরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখায়। সে যাত্রাপথ খুব একটা সহজ ছিল না, মসৃণ ছিল না। সেই ইতিহাস আমরা জানি 1971 সালের পর্যন্ত, এবং সেটা বহু চর্বিত। এই আলোচনাটি আমি একটু এগিয়ে নিতে চাই। 1961 সনে রবীন্দ্র শতবার্ষিকী যে পালন হয়েছিল, সেটি কিন্তু হয়েছিল সে আইয়ুব খানের নাকের ডগায়। 60-এর দশকের শেষ দিকে রাজনীতির গগনে উত্থান ঘটে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক শেখ মুজিবুর রহমানের। তিনি হয়ে ওঠেন বাঙালি জাতীয়তাবাদের প্রতীক, বাঙালির বন্ধু, বঙ্গের বন্ধু, বঙ্গবন্ধু। এই ধরনের উপাধি বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন কিছু ছিল না। নেতাজি, দেশবন্ধু, শেরে বাংলা, মজলুম নেতা, কিন্তু বঙ্গবন্ধু উপাধি প্রাপ্ত শেখ মুজিবুর রহমানকে আর কোথাও থামতে হয়নি। পাকিস্তান জাতীয়তাবাদের ছায়াতলে বাঙালি জাতীয়তাবাদ নানা জাতি গোষ্ঠী নিয়ে গঠিত পাকিস্তান রাষ্ট্র ভেঙ্গে দেবে সে বয়ে সে আশঙ্কা পাকিস্তান শাসক গোষ্ঠীর ভাবনায় ছিল। 1955 সালে আগস্ট মাসে গণপরিষদে দাবি উঠেছিল যে পূর্ব বাংলা বিলুপ্ত করে সাংবিধানিকভাবে 56 সালের সংবিধানে রাখা হবে পূর্ব পাকিস্তান। পরিষদ সদস্য শেখ মুজিব এই বিলুপ্তির বিরোধিতা করেছিলেন। লক্ষ্য করো, তার এই বক্তব্যটির মধ্যেই বাঙালি জাতীয়তাবাদের চেতনার দীপ্ত পরশ পাওয়া যায়। তিনি বলেন, কোড, স্যার, you will see that they want to place the words East Pakistan instead of East Bengal. We have demanded so many times that you should make it Bengal. The word Bengal has a history, has a tradition of its own. You can change it only after the people have been consulted. If you want to change it, then we will have to go back to Bengal and ask them whether they accept it. পাকিস্তান রাষ্ট্র কাঠামোর থেকে এই বক্তব্য খুব সহজ ছিল না। দীর্ঘ ফৌজি শাসনের মধ্যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতান্ত্রিক রূপরেখা ঘোষণা করেন 6 দফা, এবং সেটি ছিল সেই ঘোষণায় বাঙালি জাতীয়তাবাদের বিস্ফোরণ ঘটে। 1969 সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু ঘোষণা করেন, কোড, আজ হতে পাকিস্তানের পূর্ব অঞ্চলীয় প্রদেশটির নাম হবে পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। 1955 সালে সেই পূর্ব বাংলার দাবি এবার হয়ে ওঠে বাংলাদেশ। এবং 1971 সালের কাছাকাছি সময়ে এসে আমরা দেখি যে বাঙালি মুসলমান, পাক বাংলা বা পূর্ব পাকিস্তান, এই শব্দগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাঙালি সমস্বরে বলছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে বাঙালি শব্দটার মধ্যে বাঙালি জাতীয়তাবাদের আবার নতুন করে একটি জাগরিত বা বিস্ফোরণের সৃষ্টি হয়। এ কথা দিয়ে শেষ পর্যন্ত 1971 সালে সেই চেতনা ধরেই বাঙালি জাতীয়তা তার স্বাধিকার অর্জিত হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বদেশী প্রেক্ষাপটে রচিত আমার সোনার বাংলা স্থান পায় পূর্ববঙ্গের মানুষের সৃষ্ট একটি জাতিরাষ্ট্রের জাতীয় সঙ্গীতে। দক্ষিণ এশিয়ার রাজনীতির পটভূমিতে উদ্ভব ঘটে একটি জাতিরাষ্ট্রের নেশন স্টেট, যার নাম হয় বাংলাদেশ। কিন্তু মুশকিল তো হলো, বাঙালির নতুন আইডেন্টিটি বাঙালি জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি জাতীয়তাবাদ। কাজে জাতীয়তাবাদের জটিলতা কেটে যায়নি।
বাঙালি জাতীয়তাবাদের তাহলে ফাঁকটা কোথায়? জাতিরাষ্ট্র বাংলাদেশে বাঙালি না বাংলাদেশি, এ নিয়ে আবার নতুন বিতর্কের সৃষ্টি হলো একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই। তাহলে জাতীয়তাবাদের শিকড়ের সমস্যা থেকে গেল, যে সমস্যা পাকিস্তান আমলে বাঙালি নেতাদের একটি অংশের আদর্শের মধ্যে রূপিত ছিল। বিষয়টি একটি ব্যাখ্যা করি। পাকিস্তান রাষ্ট্রের উদ্ভবের ফলে এর পশ্চিম অংশের শ্রেণী বিশেষের আশা প্রশমিত হয় বটে, কিন্তু পূর্ব অংশের উর্তি শিক্ষিত মুসলমান যে প্রত্যাশা নিয়ে পাকিস্তান আলাদা আবাসভূমি আন্দোলন করেছিলেন, তাদের সমস্যা থেকেই যায়। সেই দ্বন্দ্বের অবসান তারা চেয়েছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। ঘুরে ফিরে কিন্তু লাহোর প্রস্তাবই চলে আসতেছে, অর্থাৎ স্বশাসিত মুসলিম বাংলা, কেউ বলেছেন পাক বাংলা। আর এখানে বাঙালি বলতেই বাঙালি মুসলমানের কথাই রাজনৈতিকভাবে হোক আর মানসিকভাবে হোক প্রচ্ছন্নভাবে প্রকাশ পেয়েছে, কারণ সবাই দ্বিজাতির তত্ত্বের ভিত্তি লাহোর প্রস্তাবকে আদর্শ হিসেবে মেনে নিয়েছে। 6 দফার প্রথম দফাই ছিল লাহোর প্রস্তাব, অথচ লাহোর প্রস্তাব ছিল একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র আবাসভূমি। এখানে বাঙালি জাতিসত্তার সর্বজনীন চরিত্রটা কোথায়? 6 দফা ছাড়াও একটি মাত্র দলিল হাজির করে বক্তব্য আমি সমাপ্ত করব। 1971 সালে জানুয়ারি মাসে মজলুম নেতা মাওলানা ভাসানী তার 1 দফা ঘোষণা করেছিলেন। প্রচারপত্রে বলা হয়েছিল, লক্ষ্য করুন, কোট, এখন জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকল শ্রেণীর নারী পুরুষের কর্তব্য ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বাধীন পূর্ব পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগদান করিয়া মাতৃভূমিকে পশ্চিমা শোষকদের কবল হইতে মুক্ত করা, আনকোট। লাহোর প্রস্তাবের সম্প্রদায় বিশেষের চেতনা জাতি সে প্রশ্নের জবাব নেই। তাই এ সকল কারণে পাকিস্তান আমলে বাঙালি জাতিসত্তা ভিত্তিক সার্বজনীন জাতীয়তাবাদী বৈশিষ্ট্য দুর্বল থেকে গেছে। এই জটিলতা, দ্বিমুখিতা, সংশয়, দ্বন্দ্ব আমরা দেখেছি 18 শতক থেকে। জাতীয়তাবাদ নিয়ে এই সংশয়, দ্বন্দ্ব স্বাধীনতা পরবর্তী সময়ে নতুন করে উদ্ভব ঘটে। যদিও স্বাধীন সার্বভৌম বাংলা, যার আয়তন 56,000 বর্গমাইলের ভিতরে, এর উদ্ভব হলো বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, তবে মনস্তাত্ত্বিক নানান দুর্বলতা নিয়ে। এবার সেই বাংলাকে কিনা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ বা রাষ্ট্রীয়ভাবে যা কিনা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ জাতিরাষ্ট্র, সেকুলার নেশন স্টেট হিসেবে গড়ে তোলার ব্যাপারে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নটি ছিল একেবারে মৌলিক। এতে দ্বিধার কিছু ছিল না। আর স্পিরিটে বা চেতনা রচিত হলো স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র এবং সংবিধান। এই শাসনতন্ত্রে 4টি মৌলিক বিষয় রাখা হয়, এর একটি বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু প্রশ্ন তোলা হলো, বিতর্ক হলো, বাঙালি জাতীয়তাবাদ হলে ভারত রাষ্ট্রের অংশে বাঙালি কিংবা দেশ বিদেশে ছড়িয়ে পড়া অভিবাসী বাঙালি কি এই বাংলাদেশ রাষ্ট্রের কেউ? তাদের পরিচিতি কি হবে? কথা তো ঠিকই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের বাহিরেও ভাষা কৃষ্টিতে বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে, যারা একেবারে সীমান্ত লগ্ন বহু জাতিগোষ্ঠী নিয়ে তৈরি ভারত রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকরা যদি একইভাবে বাঙালি হয়, তবে তাদের প্রতিবেশী রাষ্ট্রের বাঙালিরা কি? এই প্রশ্নের একটি মীমাংসা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আবুল মনসুর আহমেদ। সে আজ নয়, দেশ স্বাধীন হওয়ার পরপরই 1972 সালের জানুয়ারি মাসের 14 তারিখে প্রকাশিত এক নিবন্ধে। তখনও নতুন বাংলাদেশের জন্য শাসনতন্ত্র বা সংবিধান প্রণীত হয়নি। নিয়োগপ্রাপ্ত সংবিধান প্রণয়ন কমিটি এ ব্যাপারে তখন কাজ করে যাচ্ছিলেন। আবুল মনসুর আহমেদের বক্তব্যটি আমরা এখন কোট করছি। আমাদের রাষ্ট্রনায়কেরা 7.5 কোটি বাঙালিত্ব ঘোষণা করিয়া এই তর্কের মীমাংসা করিয়া ফেলিয়াছেন। 7.5 কোটি সংখ্যাটি স্থায়ী নয়, এটা মাত্র বর্তমান সংখ্যা। তবু এটা আমাদের জাতীয়তার সংজ্ঞার নির্দেশক। এই সংখ্যার তাৎপর্য এই যে 1947 সালে বিভক্ত বাংলার যে অংশ গোড়ায় পূর্ব বাংলা বা পরে পূর্ব পাকিস্তান ছিল এবং বর্তমান বাংলাদেশ হয়েছে, এই ভূখণ্ডের অধিবাসীরা শুধু রাজনৈতিক অর্থে বাঙালি। এদেশের বাহিরের নাগরিকরা সে অর্থে বাঙালি নয়। কথাটি রোমান্টিক নয়, অযৌক্তিক নয়, রাজনৈতিক সত্য। রাজনৈতিক এই জন্য যে এখানে আমরা রাজনৈতিক জাতির কথাই বলিতেছি। রেস, ভাষা বা কৃষ্টির দিক হইতে বাংলাদেশের অধিবাসীদের মতোই পশ্চিমবঙ্গের অধিবাসীরাও বাঙালি, কিন্তু রাষ্ট্রীয় জাতিতে তারা ভারতীয়, আনকোট। বিষয়টির আমিও
রাজনৈতিক সত্যতা খুঁজে পেয়েছি এবং একটি ব্যাখ্যা করলে আবুল মনসুর আহমেদের কথাটি দাঁড়ায়, একই ভাষিক জাতিগোষ্ঠী অখণ্ড ভৌগোলিক সীমার মধ্যে থেকে তৈরি করে ন্যাশনালিটি। এই ন্যাশনালিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করলে তা হয় নেশন স্টেট বা জাতিরাষ্ট্র। 1947 সালের আগে অবিভক্ত বাংলার অধিবাসীরা মিলে ছিল বাঙালি ন্যাশনালিটি, কিন্তু নানান জটিলতার পরিস্থিতির কারণে আর এক থাকা সম্ভব হয়নি। রাজনৈতিক পরিস্থিতি এমন দাঁড়ালো, নিজেরাই শেষাবধি স্বেচ্ছায় বিভক্ত হয়ে পশ্চিম অংশ ভারত মিশে যায়, আর এই অংশ হয় ভারত ন্যাশনালিটি আর চলে যায় হিন্দি বলয়ে, আর পূর্বাঞ্চলের পাকিস্তান মিলে পাকিস্তানি রাষ্ট্র তৈরি করে এক ব্যর্থ প্রয়াস নিল। এক পর্যায়ে বাংলাকে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি 1956 সালে দেওয়া হলো, কিন্তু সেই ইতিহাস আমাদের জানা, কেন রাজনৈতিকভাবে পাকিস্তান নেশন স্টেট তৈরি করা গেল না। 1971 সালে পূর্ব বাংলার বাঙালি সৃষ্টি করলো ভাষা, কৃষ্টি আর ভূখণ্ড নিয়ে একটি স্বাধীন বাংলাদেশ। এই বাঙালি জাতীয়তা স্বাধীন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের চতুর্সীমার মধ্যে পরিবৃত। এই বিভ্রান্তি কিছু গুছলেও এর রাজনৈতিক মীমাংসা কিন্তু হয়নি। এই সমস্যা অধিক দেখা দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরই। বঙ্গবন্ধু আমলটা বলতে হয় নানা কারণে রাজনৈতিক কারণে অস্থিরতা ছিল, ফলে জাতীয়তা ভিত্তিক একটি নতুন বাঙালি সমাজ গঠনের সহায়ক ভূমিকা পালন করা ততটা সম্ভব হয়নি। নানা বিপরীত শক্তির টানে পড়েছে বাঙালি জাতীয়তাবাদে, রাজনীতিতে অশুভ তৎপরতা নেমে আসে চতুর্দিকে। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন নানান চক্রান্তের বেড়াজালে। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী খন্দকার মুস্তাক আহমেদ এই চক্রান্তের একজন হোতা। তিনি অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতি বনে যান। 75 সালে 15 আগস্ট মুস্তাক আহমেদের বঙ্গভবনের গদিতে বসেই প্রথমে তারা বেতার ঘোষণায় আসে বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। বাঙালি জাতিসত্তায় ইসলামী ভাবধারা প্রাধান্য পায়। নতুন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদ এই জাতির উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ভাষণ শুরু করেন। আমি তাতে মন্দের কিছু দেখি না, কিন্তু উদ্দেশ্য যেখানে রাজনৈতিক সুবিধা লাভের জন্য ধর্মীয় প্রলেপ দেওয়া, এরূপ ধর্মীয় প্রবণতা বাঙালি জাতীয়তাবাদ বা মুক্তিযুদ্ধের চেতনাকে দ্বিধা বিভক্ত করেছিল। 83 দিন গতিতে থাকার পর মুস্তাক সরকারের পতন ঘটে। এই মতাদর্শের ধারায় ক্ষমতায় আসেন সেনা শাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। সংবিধানের 5ম সংশোধনী আনলেন তিনি। রাষ্ট্রীয় 4 মূলনীতির পরিবর্তন আনা হলো সংবিধানে। নতুন ভাবে যুক্ত করলেন রাষ্ট্রীয় পরিসর। জাতীয়তাবাদ হবে বাঙালি নয় বাংলাদেশি। বাংলাদেশের বাঙালির নতুন এক আইডেন্টিটি বাংলাদেশি জাতীয়তাবাদ। আবার তর্ক বিতর্ক এবং জটিলতা। ভারত রাষ্ট্রের বাঙালির পরিচয় হলো ভারতীয়। বাংলা ভূখণ্ডে বসবাস করেও হাজার বছরের ইতিহাসের বাঙালির পরিচয় এখন দুটি, ভারতীয় বাঙালি, বাংলাদেশি বাঙালি। বাংলাদেশের বাঙালি জাতীয়তার সংকট কিছুটা না হয় কাটলো, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালির আইডেন্টিটি ক্রাইসিস থেকে যায় অনেক দূরে, এবং তাতে দেখা দেয় নানা প্রকার সমস্যা। বরং নানাভাবে তার সংকটের সৃষ্টি করেছে সেই সংকট অস্তিত্বের সংকট, সেই সংকট ভাষিক, সেই সংকট সাংস্কৃতিক, সেই সংকট সর্বভারতীয় হিন্দি ভাষার প্রভাব। এই সংকটের বিড়ম্বনার কথা আমরা নানা জনের সঙ্গে নানাভাবে আমি আলোচনা করে দেখেছি এবং তাদের এই বিষয়টি আমরা উপলব্ধি করেছি। উপযুক্ত দীর্ঘ আলোচনা শেষে এসে অনুসন্ধানের ফল দাঁড়ালো এই যে বাঙালি জাতীয়তাবাদ যুগে যুগে নানান পথে বাঁক খেয়েছে এবং আজ এই পর্যায়ে এসে বহুধায় বিভক্ত। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যুগে যুগে যে দ্বন্দ্ব এবং জটিলতার উদ্ভব হয়েছে সেদিকে দৃষ্টি নিবন্ধন করার একটি বিনীত প্রয়াস নিয়েছি আমি আমার এই গবেষণায়। শেষ কথা দিয়ে শেষ করবো, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আপনাদের। 1947 সালে বিভক্ত হয়ে পড়া বৃহৎবঙ্গের একটি অংশ সীমাহীন ত্যাগ আর সংগ্রামের ফলে আজ একটি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে বাংলাদেশ, এবং দক্ষিণ এশিয়ার ভূখণ্ডের রাজনীতি অর্থনীতিতে প্রতিনিধিত্ব করে আসছে বেশ সগৌরবে। কিন্তু অপর অংশটি যা আজ ভারতীয় রাষ্ট্রের কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে পরিচিত হয়ে আছে। বাঙালি জাতীয়তাবাদের চিন্তা ভাবনা নিয়ে আজ দুই অংশের বাঙালির মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। ভারত রাষ্ট্রের অন্তর্গত গবেষকদের একটি অংশ 19 শতকের বাঙালি যে জাতীয়তাবাদের নব উত্থান ঘটে তারা মনে করেন, এবং 1947 সালে দেশভাগ সময়কালের মধ্যে তারা সীমিত রাখতে চান। অর্থাৎ 1800 সালে সেই হিন্দুও তো মানে রিভাইভালিজম থেকে শুরু করেছে তারা জাতীয়তাবাদটাকে, এবং তারা মনে করেন 1947 সালে এসে বাঙালি জাতীয়তাবাদের শেষ পরিণতি ঘটেছে।
তারা মনে করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 19 শতকের বাঙালি হিন্দু রাজ্যের যে কল্পনা করেছেন তা বাঙালি রাষ্ট্র, বাঙালি জাতিসত্তার নবচেতনার রূপ। বাংলায় বসবাসকারী বাঙালি মুসলমানের ভাবনার মধ্যে নেই। এই ধারণা যেমন ইতিহাসে ভ্রান্ত, তেমনি বাংলাদেশে ইতিহাস চর্চায় এরূপ ধারণার জন্ম দিয়েছে যে 1947 সালে পাকিস্তান সৃষ্টির পরেই বাঙালি পাকিস্তান মোহভঙ্গ ঘটতে শুরু করে। এই কথাটা কিন্তু উগ্র চিন্তা ভাবনার ফসল। এইসব লেখক গবেষকদের ধারণা যে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের ছায়ায় স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ভাবনার সূচনা হয় 47 উত্তর দেশভাগের পর থেকে, যা 1971 সালে স্বাধীন বাংলাদেশ অবদের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত রূপ পায়। এই মতবাদ দাবি করে পাকিস্তানি ছিল বাঙালি রাষ্ট্রিক ধারণা। আসলে কি তাই? এই খণ্ডিত ধারণায় বাঙালি জাতীয়তাবাদের যুগ পরম্পরায় সমৃদ্ধ ইতিহাসটিকে অস্বীকার করার একটি বিকৃত প্রবণতার সৃষ্টি করে। কিন্তু আলোচ্য বিষয়ে প্রতিমান হয়েছে যে বাঙালির রাষ্ট্রিক ধারণা জাতিসত্তার উদ্ভব বহু প্রাচীনকাল থেকে বিদ্যমান ছিল। পূর্ব ভারতের এই বাটি অঞ্চলের বসবাস বাঙালি জনগোষ্ঠী নানাভাবে পরিচিত হয়ে আসছে যুগ যুগে। বঙ্গ, বাংলা, সুবা বাংলা, বাংলা নিজামত, বেঙ্গল, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ রূপ ধারণ করেছে। তাদের স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুগে যুগে উদ্ভাসিত হয়ে উঠেছে। কিন্তু একথাও স্বীকার করে নিতে হবে, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সব বিরোধিতা এবং স্পষ্টতার অভাব ছিল। তা আধুনিক কালে এসে যে অবসান ঘটেছে কিংবা তার চূড়ান্ত বোঝাপড়া হয়েছে তা বলা যায় না। সে কি ভারত রাষ্ট্র কাঠামো পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের ভাবনায় কিংবা পাকিস্তান পূর্বে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে এখানকার বাঙালি চেতনায়? পূর্ব পাকিস্তান পর্বে স্বাধিকার আন্দোলনে অনেক নেতৃবৃন্দ খুব সচেতনভাবে পাক বাংলা, মুসলিম বাংলা, পূর্ব পাকিস্তান স্বাধীন করে এরূপ শব্দও সচেতনভাবে অবচেতন মনে উচ্চারণ করেছেন। বাঙালির যুগ যুগান্তরের আত্মপরিচয়ের সংকট আজও কাটেনি। 1947 থেকে 71 পর্বে বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতি নিয়ে কম বিভ্রান্তির সৃষ্টি হয়নি। এমনকি স্বাধীন বাংলাদেশে পৌঁছেও তর্ক বিতর্কের অবসান ঘটেনি। দেখা যায় বাংলাদেশ নামক একটি জাতিরাষ্ট্র গঠনের পরও এখানে জাতীয়তাবাদ নিয়ে বিভ্রান্তি এবং স্ববিরোধিতার ঘটনা ঘটেছে প্রায়োগিক ক্ষেত্রে। 1972 সালে বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাস রেখে যে সেকুলার এবং গণতান্ত্রিক উৎকৃষ্ট শাসনতন্ত্র সংবিধান রচিত হয়েছিল তাতেও যে আইডেন্টিটি ক্রাইসিস দূরীভূত হয়েছে তা নয়। অচিরেই প্রশ্ন উঠেছিল, যা একটু আগে বলেছি, যে সে কি বাংলাদেশি জাতীয়তাবাদ নাকি বাঙালি জাতীয়তাবাদ। এ নিয়ে সংবিধানও কাটছাট হয়ে গেছে। কাজে সাংস্কৃতিক অঙ্গনে বাঙালি জাতীয়তাবাদের বিতর্ক হ্রাস পেলেও রাজনৈতিক এবং সামাজিক এবং মনস্তাত্ত্বিক মনের দিক থেকে মনের অঙ্গনে সেই জটিলতার অবসান ঘটেনি। তারপরও বাংলাদেশের বাঙালি, যেখানে মেজরিটি বাঙালি মুসলমান, তাদের মনের আদিম সংকট এখনো কাটেনি। তারা যদি এক পা অগ্রসর হয় চিন্তা চেতনায়, আবার দু পা পিছিয়ে যায়। দীর্ঘ ইতিহাসের পরিক্রমা পাড়ি দেওয়ার পরও সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমানের জাতিতাত্ত্বিক আত্মপরিচয়, জাতীয়তাবাদের ধারণা এখনো অস্পষ্ট এবং অস্বচ্ছ। হয়তো আজ অবধি তাদের মধ্যে একটি আলোকিত নবজাগৃতির অনুপস্থিতি এর মূল কারণ। তাই আত্মঅন্বেষার দিক ফিরে তাকাবার এবং জাতিত্ব নিয়ে ইতিহাস সম্মত আলোচনার ব্যাপক প্রয়োজন আছে। সবাইকে ধন্যবাদ। অনেক কষ্ট দিয়েছি, একটি দীর্ঘ প্রবন্ধ সেটা। ধন্যবাদ প্রফেসর ইমরান জাহান। 93 মিনিট বক্তৃতা করে আপনি আমাদেরকে জানালেন স্মারক বক্তৃতায় বাঙালি জাতীয়তাবাদের জটিল রূপ, একটি জাতি রাষ্ট্রের জন্ম। সম্মানিত সুধীজন, আপনারা প্রশ্ন করবেন। এখন আমাদের প্রশ্ন পর্বের পালা। এই ক্ষেত্রে আপনি কি বসুন তো, দাঁড়িয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনারা কাইন্ডলি যে প্রশ্ন করতে চান তারা প্রশ্ন বা মন্তব্য বা এই বিষয়ে কিছু যদি অ্যানালিসিস থাকে এই বিষয়গুলি কাইন্ডলি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবেন। জি প্লিজ। হ্যাঁ, পরিচয় দিবেন প্লিজ, পরিচয়টা। সরি, আজকের প্রবন্ধটা তত শ্রুতিবদল হয়েছে, ভাষা ব্যঞ্জন উপস্থাপন করতে দিয়ে, এবং আমাদের যে জাতীয়তাবাদের বাঁকে যে সমস্যা এবং বর্তমানে এসেও এখনো যে সংকটের মধ্যে, সেটি প্রবন্ধকার সুন্দরভাবে তুলে ধরেছেন।
আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এমন একটি প্রবন্ধ উত্থাপন করার জন্য। আসলেই মনোমুগ্ধকর। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর লুৎফুল এলাহি। ধন্যবাদ আজকের আলোচককে ধন্যবাদ। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি শিক্ষক, ঢাকা কলেজ। আমি ডক্টর মহসিন ফিরোজ, শিক্ষক, ঢাকা কলেজ। আজকের আলোচক যে বক্তৃতা দিয়েছেন তার সাথে আমি মনে করি যে I don't find any point to disagree with him. As a matter of fact, he has perfectly picked up the real history without malice and prejudice. And that's why he deserves thanks on my part. আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পরে একটা ভালো সুখপাঠ্য এবং আর্টিকেল পেলাম, এবং আমি সত্যি অভিভূত। তার শব্দচয়ন এবং ভাষার প্রক্ষেপণ ইত্যাদিতে আমি মুগ্ধ। আমি তার সাফল্য কামনা করি। তাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, এরপরে কে বলবেন প্লিজ? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষজ্ঞ বা নজরুল গবেষক বলে মানুষের কাছে পরিচিত। এখন আমি আসলে কথা করতাম। আপনার ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এখানে মতো আমিও বলছি যে আমি বেশ কিছুদিন ধরে এবং বেশ কয়েক বছর ধরে এখানে আসি। সুন্দর উপস্থাপনায় অনেকেই অপরোধ সেই হিসাবে এগিয়ে আছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যে ধারাবাহিকতা আপনি নিয়ে এসছেন এই প্রবন্ধটা শেষ পর্যন্ত, সেটিও খুবই ঐতিহাসিক বলে মনে হয়েছে আমার কাছে। এই একটু এদিক ওদিক মনে করতে পারিনি। আমার যেটুকু চিন্তা চেতনা বা পড়াশোনা আমি যে সব জানবো তা তো কথা, তবে আমার মনে হয়েছে হ্যাঁ আমার চিন্তার সাথে অন্তত মিলে গেছে। যেটুকু আমি প্রশ্ন করবো সেটুকু হয়তো আপনি চিন্তাই করেননি বা করলেও এড়িয়ে গেছেন। এড়িয়ে যাওয়াটা ঠিক হয়নি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কি আমাদের এইসব চিন্তা এক ফোঁটাও করেননি? যখন তিনি পাকিস্তান হয়েছে, সবাই পাকিস্তান পাকিস্তান করে চিৎকার পাচ্ছে, তখন কিন্তু উনি বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান টিকবে না। তিনি সেই কারণেই পাকিস্তানকে পাকিস্তান বলে ব্যঙ্গ করেছেন। এবং আরো আরো যেসব ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে মনস্তাত্ত্বিক যেসব বিশ্লেষণ মানুষের ভিতরে ঘোরাফেরা করেছে বা নেতারা চিন্তা করেছে, কিন্তু লেখনীকে প্রকাশ করে সর্বসাধারণের কাছে পৌঁছে দেননি। সেই কাজ তিনি করেছেন তিনি কাজী নজরুল ইসলাম। এই যে গভীরতা, বাঙালি না পাকিস্তানি, না ভারতীয় বাঙালি না পাকিস্তানি বাঙালি, এই সব সমস্যার সমাধানের জন্য নজরুল ইসলাম যে প্রবন্ধটা লিখেছেন যে বাংলা বাঙালি হোক, সেই হিসাবে আমি মনে করি যে তিনি অত্যন্ত উপযোগী একটা প্রবন্ধ আমাদের জন্য, বাঙালির জন্য অন্তত করেছেন, লিখে গেছেন। তাতে সকাল বিকাল বাঙালি ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করতে হবে যে আমি বাঙালি। যেটি শহীদুল্লাহ বলেছেন তো বলেছেন, কিন্তু নজরুল ইসলাম যেটা বলেছেন সেটা কিন্তু কম না। আমি চেহারায় বাঙালি নাকি পশ্চিম পাকিস্তানের মতো আমার দেখা যায়, জার্মানির মতো আমার দেখা যায় না, নিগ্রোর মতো দেখা যায়, এটি আমার বাহ্যিক ব্যাপার, আমার কেমন দেখা যাচ্ছে সেটি। কিন্তু আমি মনের দিক দিয়ে মনোজগৎ আমার কি, মনোজগতে আমি বাঙালি। এই যে বোধ, বাঙালি বাঙালি হোক, বাংলা বাংলা বাঙালি হোক, এইসব নজরুল ইসলামই বলেছেন। এবং বাংলা সাহিত্যে যে মুসলিম একটা ধারা আছে, মুসলমানদের একেবারে খেলনা নয়, শুধুমাত্র আরো ইরান তুরান থেকে এসে, তুর্কিস্তান থেকে এসে বাংলা দখল করে নিয়েছেন তা কিন্তু না। তারা সহযোগী হয়েছেন এদেশে একেবারে নিম্ন শ্রেণীর লোকদের সঙ্গে, যারা নাকি তালিকা শক্তি, মূলত তালিকা শক্তি, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নজরুল ইসলাম যা করেছেন সেটি যদি আপনার এই মূল্যবান প্রবন্ধের সঙ্গে যুক্ত করে দেন। আপনি অনেকের নাম বলেছেন, একেবারে তৃণমূল থেকেও নাম বলেছেন, কিন্তু আমাদের জাতীয় কবির যে ভূমিকা সেটি অনুল্লেখিত হয়েছে। এইটি আমার কাছে আপনার এই সুলিখিত সুপঠিত
এবং অত্যন্ত চমৎকার উপস্থাপনায় একটু মনে হচ্ছিল যেন আমার কাছে অপূর্ণ রয়ে গেছে ব্যাপারটা, সেইটি বলার জন্য আমি আজকে দাঁড়িয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করি আপনি আগামীতে আরো ভালো বিষয়বস্তু নিয়ে আমাদের সামনে আসবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এরপরে কে বলতে চান প্লিজ? জি প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফুরকান। খুব লম্বা চূড়া বক্তৃতাই শুনলাম, 1.5 ঘন্টা, লং স্পিচ। তারপরেও আমাদের ক্লান্তি আসেনি, বেশ সুন্দরভাবেই শুনেছি। বিশেষ করে আপনি যে আপনার নিজের আলোচ্য বিষয়ে এবং প্রেজেন্ট হিসেবে আপনার যে ধৈর্যটা প্রশংসা করতে পারে। এই যে বিষয় বাঙালি জাতীয়তাবাদের জটিল রূপ একটি রাষ্ট্রের জন্য, জাতীয়তাবাদ যেখানে জটিল রূপ বলে চিহ্নিত হয়েছে আপনার মাধ্যমে, তো সেখানে আমার বিবেচনায় বোধ হয় এই যে নামকরণেই আমি একটু বিভ্রান্ত হয়েছি। তার মানে একটি জাতীয়তাবাদের জটিল রূপ থেকে একটি জটিল রাষ্ট্রের জন্ম হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন আমি জানি না। এটা একটা দিক। আর এখানে বইয়ের বিভিন্ন জায়গায়, বিশেষ করে 16 নম্বর পাতায় আলোচনাগুলি তো একটা আছে, প্রাসঙ্গিকতা, ধারাবাহিকতা সব কিছুই আছে। আগাগোড়া তো জাতীয়তাবাদের যে বিতর্ক, তাই বিতর্কতাটা রিফ্লেকশন এসেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এত কিছু আপনি আলোচনায় এনেছেন, কিন্তু সুস্পষ্ট ভাবে যে একটা নিরসন হওয়া, এই দ্বন্দ্বটা বা বিতর্কটা, এই দ্বন্দ্বটা নিরসনের কোনো ইঙ্গিত আপনি দেননি। আপনি যাবেন না হয়তো বা, কেন যে যেতে চান না, এটা একটা বিষয়। আর এইখানে জাতীয়তাবাদ 16 নম্বর পাতায় আপনি লক্ষ্য করেন, এবং আপনারা যারা অডিয়েন্স আছেন, মন্ডলী, জাতীয়তাবাদ এবং কথাটাকে একটু গুলিয়ে ফেলা হয়েছে মনে হয়। কয়েকবার করে জাতীয়তাবাদ বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে জাতীয়তাবাদ কথাটা এসেছে, কিন্তু 16 নম্বর পাতায় আমার কাছে মনে হয় যেন জাতীয়তাবাদটাকে বাদের হিসেবে একটা বহির আর একটা ইন্টারনাল একটা বিভক্তি টানা হয়েছে, একটা সীমারেখা টানা হয়েছে বোধ আর বাদ কথাটার মাধ্যমে, জাতীয়তার সাথে বোধ আর বাদের মাধ্যমে। এটা আমার বিশ্লেষণে এসেছে, আমার চিন্তা এসেছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এরপরে কে বলবেন কাইন্ডলি? হ্যাঁ, ডক্টর মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোশাররফ হোসেন, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক। আমার শ্রদ্ধেয় ইমরান খান স্যারকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, কারণ স্যার জাতীয়তাবাদের যে জটিল রূপটাকে স্যার কিছুটা সরলীকরণ করে দিয়েছে আমাদের কাছে। আমরা এখনো পড়াতে গিয়ে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ নিয়ে আপনাদের সমস্যায় করি, আশা করি যে এই প্রবন্ধ থেকে আমরা কিছুটা সমাধান পাবো। স্যার যেটা বললো, এই স্যার যেটা বলছে সেটা এখানে কিন্তু স্যার 21 নম্বর ইসে দেখাইছেন। আপনি 21 নম্বর তথ্য প্রযুক্তি অনুসন্ধানের উৎস দেখিয়েছে, জাতীয়তা বলছে এটা বিনয় ঘোষের লেখা, এখানে স্যার কিছু করে নাই, সে কোড দিয়েছে। ধন্যবাদ। আর কেউ বলবেন কিছু প্লিজ? ওদিকে স্যাররা আছেন, বড় বড় স্যাররা ওদিকে আছেন, আমি দেখতে পাচ্ছি। জি প্লিজ। জি, আমার নাম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক এবং এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের কাউন্সিলের ইলেক্টেড মেম্বার। তো কাউন্সিলের পক্ষ থেকে একটু দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য। আসলে যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স এর লোক, একেবারে পিওর সায়েন্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রির দিকে ওই ধরনের নেক নাই, তারপরেও মনে হলো জাতীয়তাবাদ নিয়ে যেহেতু একটি রাজনৈতিক ডিবেট আমাদের মধ্যে রয়েছে, সেই বিষয়ে সম্পর্কে
যদি আমরা একটি ধারাবাহিক বিশ্লেষণ শুনতে পারি, সেই মনোবাসনা নিয়েই হাজির হয়েছি। এবং আমি মনে করি আমাদের আজকের যিনি প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ ইমরান জাহান, তিনি অত্যন্ত চমৎকার ভাবে জাতীয়তাবাদের যে মানে হিস্টোরিক্যাল বিষয়টি সেটি আমাদের সামনে তুলে ধরেছেন। হ্যাঁ, আমাদের প্রধান একটি জিনিস বলেছেন, এক পর্যায়ে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে ডিবেট আমাদের দেশে চলে, এবং সেখানে এসে আপনি একটা জায়গায় থেমে গেছেন, এই বিষয়ের কিন্তু আর সমাধানের দিকে আপনি যাননি। সেটিও হতে পারে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এর জন্য দায়ী, এবং সেটা আরো একটি বিষয় থাকতে পারে, কোন একজন গবেষকের গবেষণা কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে থামবে এবং সেখান থেকে আরেকজন গবেষক আবার শুরু করবে, সেটিও তো আমাদের গবেষণারই একটি আমি বলবো টেকনিক। সুতরাং আমি মনে করি যে উনি যে জায়গায় থেমে গেছেন, নিশ্চয়ই আবার সময় সুযোগ হলে অন্য কোনো গবেষক তাদের গবেষণার মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আরো অনেক বিস্তৃতি রয়েছে, সেগুলো তুলে নিয়ে আসবেন, এটি আমার প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে একজন স্ট্যাটিস্টিশিয়ান হিসাবে বাঙালি জাতীয়তাবাদ এবং সেই দিকে তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে সিস্টেমেটিক যে তথ্যভিত্তিক উপস্থাপনা দেখলাম, সেটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং আমার জন্য এটি অত্যন্ত প্রয়োজন হবে। আমি প্রবন্ধকারকে আমার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে কেউ কিছু বলবেন প্লিজ? অনলাইনে হ্যাঁ দিব। ধন্যবাদ স্যার সুন্দর একটা প্রবন্ধ উপস্থাপন করার জন্য। আমি 24 নম্বর পৃষ্ঠায় স্যার একটা লাইন উল্লেখ করেছেন, 19 শতকের শেষার্ধ থেকে বাংলা উর্দু বিতর্ক শুরু হয়েছিল জোটবদ্ধভাবে। এখানে আমরা যতটুকু জানি যে কমিশনের নিকট 1882 সালে আব্দুল লতিফ একটা বক্তব্য উপস্থাপন করেছিলেন। ওই প্রেক্ষিতে স্যার যদি একটু টাইমটা বা সময়টা স্পেসিফিক করতেন ভালো হতো, এবং জোটবদ্ধভাবে কথাটা আরেকটু ডিটেইলস বলে আমরা হয়তো আরেকটু উপকৃত হবো। জোটবদ্ধ কথাটার একটু ব্যাখ্যা আসলে ভালো হয়। স্যার 31 নম্বর পৃষ্ঠায় আবুল মনসুর আহমদ স্যারের যে পড়টা নিয়ে এসেছেন, এখানে ভূখণ্ডগত চেতনা প্রেক্ষিতে আমরা যে রাজনৈতিক জাতীয়তাবাদের কথাটা বলছি, একই কথা যদি হয় তাহলে 9 নম্বর পৃষ্ঠায় স্যার দেখিয়েছেন যে বাংলায় বাঙালির মৌখিক ভাষা চর্চাবাদের সাহিত্য রূপ বিকাশের বেলায় কিংবা জাতি গঠনের আদি বেলায় উভয়ের সূচনা কাল ধরা যায় পাল আঙুলকে। এই ক্ষেত্রে যদি ভূখণ্ডগত চেতনার কথা আমি যদি জাতীয়তাবাদের ক্ষেত্রে নিয়ে আসি আবুল মনসুর আহমেদ স্যারের বক্তব্যের প্রেক্ষিতে, তাহলে আমি বলবো পালদের উত্থান এবং পতন কিন্তু হয়েছে বিহারে। সেক্ষেত্রে পালদেরকে আমরা আসলে প্রকৃত অর্থে বাঙালি জাতীয়তাবাদ বলতে পারে কিনা বা বাঙালি জাতি গোষ্ঠী বলতে পারে কিনা, কারণ তারা যদি বাঙালি হতো তাহলে তাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহটা সংগঠিত হতো কিনা, এটা একটা বিষয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। প্লিজ আর কিছু বলবেন কিনা, যদি কেউ কিছু বলবেন? আর কেউ বলেন নেই প্লিজ, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা অনলাইনে যারা আছেন, এবার যারা অনলাইনে আছেন তারা কথা বলবেন। প্রথমেই আমি প্রফেসর মাহফুজা আপাকে, শ্রদ্ধেয় মাহফুজা আপাকে বলবো কিছু বলার জন্য। আজকে এই প্রফেসর আনোয়ার দিল ও প্রফেসর আফিয়া দিলের যে ট্রাস্ট ফান্ড, তার যে লেকচারটা হলো, তার সম্মানিত সভাপতি এবং আজকের বক্তা এবং আপনারা উপস্থিত যারা আছেন তাদের সবাইকে আমি এই ট্রাস্ট ফান্ডের নমিনি হিসাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘ প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 4:30 শুরু হয়েছে, 6:30 হতে যাবে, যারা উপস্থিত আছেন শেষ পর্যন্ত শুনলেন এবং বক্তব্য রাখলেন, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং সেই সঙ্গে আমি
ধন্যবাদ জানাতে চাই। আজকে যিনি বক্তব্য উপস্থাপন করলেন তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং সবার দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে বক্তব্য আমি শেষ করব, কারণ অনেক দীর্ঘ সময় চলে গেছে। প্রবন্ধটি অত্যন্ত উপযোগী বলে আমি মনে করি। দ্য ভেরি টাইটেল যেটা আজকের, আমি মনে করি কম বেশি সবাই উপকৃত হয়েছেন এবং আপনারা এটা নিয়ে চিন্তা করবেন এবং আগামী দিনের জন্য আমাদের ইতিহাস কোন ধারায় যাবে সেটাও কিন্তু চিন্তা করার বিষয় রয়েছে আমাদের। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আবারও এই ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে এরকম একটি ভালো উপস্থাপনা হবে বলে আমি আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজা আপা, শ্রদ্ধেয় মাহফুজা আপা। আর কেউ আছেন কিনা অনলাইনে কথা বলবেন? দয়া করে পরিচয় দিয়ে বলুন। আপনি কাইন্ডলি। আপনাদেরকে ধন্যবাদ। আমি তো এমন একটি বিষয় আলোচনা করেছি এবং দীর্ঘ বিষয়। একটি বইয়ের নাম আছে গোপাল হালদারের, সেটি হলো যে গল্পের শেষ নাই। তো আমিও যে প্রবন্ধটা পাঠ করেছি এর বিতর্কের শেষ নেই, তর্কের শেষ নেই। তো আমি ভাবছিলাম যে আরো তীক্ষ্ণ প্রশ্ন আসবে, শুধু আমার প্রশংসাই করা হয়েছে কিন্তু আমার দুর্বল দিকগুলো বলা হয়নি। তো তারপরেও কিছু প্রশ্ন এখানে এসেছে, খুবই জটিল বিষয়। চলে গেছেন আমাদের এখান থেকে ডক্টর গুলশান আরা আপা। হ্যাঁ, কবি নজরুলের বিষয়টি আমার মাথায় ছিল কিন্তু আসেনি, হয়তো বা ওই কথাটা আমি বলতে চেয়েছিলাম যে উনি পাকিস্তান বলেছিলেন, অর্থাৎ তিনি যখন বলেছিলেন তখনই কিন্তু পাকিস্তান আন্দোলনের ঢেউটা ওভাবে উঠেনি, কারণ 1941 সালে কিন্তু উনি কলম বন্ধ হয়ে যাবে না, 42 সালে বন্ধ হয়ে যায় কলম। আর পাকিস্তান লাহোর প্রস্তাব হয়েছে 40-এ, আর পাকিস্তানের ঢেউটা হয়েছে 46-47 তার আগে কিন্তু কবি নজরুলে তার ভবিষ্যৎবাণী মনে করে যেটা একটা পাকিস্তান হবে। তো এই কথাটা ভবিষ্যতে যদি কোনো সুযোগ থাকে আমার আর্টিকেলে বা আমি যদি এটার উপর একটা বই প্রকাশ করি, এই কথাটা আমাকে লাগাতে হবে, কিংবা বাঙালি জাতীয়তাবাদ ও কবি নজরুল নিয়ে এই নিয়ে আলাদা একটা প্রবন্ধই হতে পারে। ধন্যবাদ গুলশান আরা আপাকে। তারপরে ফোরকান ভাই বলেছেন যে আমি কেন সিদ্ধান্তে পৌঁছিনি। আমি সিদ্ধান্ত পৌঁছবো না, আমি সিদ্ধান্ত পৌঁছার কোনো সুযোগ নেই, কারণ বাঙালির মন, বাঙালি মুসলমানের মন, বিশেষ করে মুসলমান ওই জন্য বলছি কারণ এই অঞ্চলটা মুসলিম অধ্যুষিত এবং বাঙালি রাষ্ট্রে মুসলমানদের বসবাসটা বেশি। তো বাঙালি মুসলমান মন, আমি একটু আগে বলেছি যে বাঙালি মুসলমানের দুর্বলতা কিন্তু এখনো রয়ে গেছে, এখনো কিন্তু তার মনের মধ্যে সুযোগ আসলে, নাহলে হঠাৎ করে 75 সালের পর কেন বলো বাংলাদেশ জিন্দাবাদ, কোথায় যেন বাঙালির মনের মধ্যে এখনো তার ইরান তুরান এই ধরনের একটা প্রভাব রয়ে গেছে। বাঙালি নিজেকে কিন্তু এখনো একজন পীর দরবেশের, আপনার নাম বলুন, আমরা যদি কোনো একটা পীরের মাজার এমনি একটা ভুয়া মাজার টাঙ্গে একটা লাশ হলো লাগাই দিই, ওখানে কিন্তু ইরানি তুরানি বাগদাদি ইয়েমেনি লাগাই দিব তার নামের শেষে। যদি বাঙালি আব্দুল কাদের লাগাই তাহলে কিন্তু জমবে না। এই যে আমার যে মনের যে দুর্বল দিকটা কিন্তু এখনো কিন্তু ওই জায়গাতেই রয়ে গেছে। আপনি কিন্তু বাঙালি একজন পীর দরবেশ বানাতে পারেননি। সব পীর ইরানি তুরানি ইয়েমেনি গুলিস্তানি ইয়েমেনি পীর মিরপুরে এগুলো বলার অর্থই হলো যে আমরা মনের দিক থেকে এখনো দুর্বলতা রয়ে গেছে। আমরা কে এই সিদ্ধান্তে কিন্তু আমরা আসতে পারছি না। কাজে এখনো ভবিষ্যতে যে আসা যাবে আমি জানি না। এই তর্ক বিতর্ক আমাদের চলবে রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে এবং রাজনৈতিক বিভেদের কারণে এটা সৃষ্টি হয়েছে। কাজেই এটা আমি পারবো না কোন একটা সিদ্ধান্তে পৌঁছতে। দ্বিতীয়ত হলো ফোরকান ভাইয়ের যে প্রশ্নটি যে জটিলতা বলেছি আবার বাঙালি রাষ্ট্র, হ্যাঁ ওখানে আমার প্রবন্ধে বলেছি যে এই জটিলতার মধ্য দিয়েও একটি 60-এর দশকে এসে বাঙালি এই কথাটা বলতে চেয়েছে, বাঙালি মুসলমান এই কথাটি বলেছে যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এবং তার একটি বড় গৌরবের জায়গা এবং ইতিহাসের একটা সুনির্দিষ্ট জায়গায় সে কিন্তু পৌঁছে গিয়েছিল।
এবং উত্তাল ঢেউয়ের কারণে কিংবা একজন নেতার নেতৃত্বের কারণেই হোক, একক নেতৃত্বের কারণেই হোক এই জায়গায় পৌঁছে গেছে। কিন্তু পৌঁছার পরে যে তার সমাধান হয়েছিল তা নয়। অনেক কথা বলা যায় এই ব্যাপারে। বঙ্গবন্ধু কিন্তু বিষয়টা টের পেয়েছিলেন। বঙ্গবন্ধু যখন লন্ডনে আসেন 9 তারিখ, তখন কিন্তু উনি দ্রুত দেশে আসতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে মাত্র 23 বছর আগে পাকিস্তান সৃষ্টি হয়েছে একটা ধর্মগরিষ্ঠতার ভিত্তিতে, এবং এখানে আমাকে দ্রুত যাওয়া দরকার, এবং পাকিস্তান এই জায়গা থেকে ইন্ডিয়ান সোলজার কত দ্রুত মানে পাঠিয়ে দেওয়া যায়, এই জায়গাটা, এই ভাবনা কিন্তু তার মধ্যে ছিল। কারণ মানুষের মধ্যে তখনও কিন্তু যতই ইন্ডিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্কটা হয়েছিল 71 সালে এই 10 দিনের যুদ্ধের 6 তারিখ থেকে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত, কিন্তু বাঙালির বঙ্গবন্ধু কিন্তু জানতেন যে কলকাতা তার ছাত্র জীবনে কি পরিস্থিতিতে পাকিস্তান হয়েছিল। এই জন্য তিনি কিন্তু এসেই কিন্তু এই জোর তৎপরতা চালিয়েছিলেন, ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেছিলেন, কারণ এখানকার মানসিকতার, বাঙালির মানসিকতাটা উনি জানতেন, আমরাও জানি। তো এই একটা উত্তাল ঢেউয়ের কারণে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র করেছি, আমার গৌরবের বিষয়। কিন্তু আমরা বাংলাদেশি না বাঙালি, আমরা ইরান না তুরান, এই মানসিকতাটা কিন্তু এখন থেকে যায়নি। ধন্যবাদ ফুরকান ভাই। আমিনুল ইসলাম যে কথাটা বলেছেন, জোটবদ্ধ প্রয়াস, 1870 সনে কিন্তু জোটবদ্ধ একটা প্রয়াস আমরা দেখতে পাই। এই সময় কিন্তু পত্রপত্রিকা, বাঙালি মুসলমানদের পত্রপত্রিকা আগে থেকে সূত্রপাত হলেও বাঙালি মুসলমানদের পত্রপত্রিকার, যদিও বাঙালি হিন্দুর পত্রপত্রিকা 1818 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু বাঙালি মুসলমান পত্রপত্রিকার জগতে সূত্রপাত ঘটে 1870 সালে মিহির, সুধাকর, মোহাম্মদে আকবর, এগুলোতে। কেন ঘটে? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি থেকে ঘটেনি। তখন ওই যে মানে পেহেন ইসলামিজম তৈরি হয়েছিল আফগানির নেতৃত্বে, ওটাতে কিন্তু, এবং ওই টার্কির যুদ্ধ থেকে, অর্থাৎ এখানে জনমতটা গড়ে উঠেছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে না, মুসলমানদের মধ্যে। সেই জনমতটা গড়ে উঠেছিল ওই টার্কির এবং আফগানির ইসলামিজম, পেহেন ইসলামিজম থেকে। তেমনি ভারতের মুসলমান হিন্দুদের মধ্যে যে জাতীয়তাবাদী চেতনাটা ঘটেছিল 1800 শতকের শুরুতে রামমোহনের নেতৃত্বে, সেটাও কিন্তু ঘটেছিল হিন্দু রিভাইভালিজমের বিরুদ্ধে। একটা কর্মসূচি কিন্তু মুসলমানদের জন্য ছিল না। ফলে দুই পক্ষের মধ্যেই এই জটিলতাটি ছিল। ওই জন্য জোটবদ্ধ বলেছি যে 1877-এর পর থেকে এই জোটবদ্ধ আলোচনাটা আসে, জনমতে প্রকাশ পায়, আর এই জনমতে প্রকাশটা হয়ে যায় দুভাগে বিভক্ত। আরো কিছু কথা আছে, সেগুলো পরে আমি জবাব দিতে পারবো। এই আরেকটি বিষয় যে আমি বলতে চাচ্ছি যে ইতিহাসের এমন একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা কথা বলেছি। ইতিহাসের কোনো বিষয়ই আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, আপনি আমার সঙ্গে বা আমার কথার সঙ্গে একমত হবেন এমন নিশ্চয়তা আমি দিতে পারি না। এই জন্য কোনো সিদ্ধান্তে পৌঁছা যাবে না। এই জন্য, কারণ ইতিহাস গড়ে উঠে ব্যক্তি বা ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গির উপর, তিনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করতে চাচ্ছেন, বিশ্লেষণ করতে চাচ্ছেন। কাজে তার ব্যাখ্যা বিশ্লেষণের উপরও কিন্তু ইতিহাসের বিষয়টি গড়ে ওঠে। কাজে আমি আমার মতো করেছি, আমার সঙ্গে যে আপনারা সবাই একমত হবেন এই আশাটা আমি মোটেই করি না, কিন্তু ডিবেট হবে, বিতর্ক হবে, এটাই। ওই মাহফুজা আপা শেষ কথাটা বলেছেন, এই নিয়ে তাহলে আরো চিন্তা করার সুযোগ আছে। আমি ওই কথাটি ওই জায়গাতেই ছেড়ে দিতে চাই যে এই বিষয়টি জটিলতার অবসান হয়নি। এই বিষয়টা নিয়ে আরো অনেকেই, এই প্রবন্ধটা নিয়ে আরো 10টা প্রবন্ধ হতে পারে আমার এই জায়গাটা নিয়ে। কাজে আমি এই কথাটা 96 মিনিট কথা বলার পরও আমি কথা বলতে চাই না যে আমি আমার লেখায় সব শেষ করে দিয়েছি, আমি আমার সিদ্ধান্তে পৌঁছে গেছি। আর এই কথাও আমি বলতে চাই না, বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি আমার দৃষ্টিভঙ্গিটা এখানে প্রতিফলিত করেছি। আপনি আমার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবেন, এবং যে দ্বিমত পোষণ করাটি ইতিহাসের মজার জায়গাটা। যদি দ্বিমত আমি পোষণ না করি তাহলে তো ইতিহাসটা এক জায়গায় ফিক্সড হয়ে গেল, তাহলে তো তার চলমান থাকতো না। আমরা জানি ইতিহাস একটি চলমান প্রক্রিয়া। আজকে আমি যে কথাটা বলেছি 10 বছর আগে আরেকজন এসে তত্ত্ব উপাত্ত দিয়ে তুলে ধরে বলবেন যে বাপু এ কথাটা আপনার ঠিক নয়, এবং সেটা আমি বিনয়ের সঙ্গে মেনে নিব যদি উনি তত্ত্ব উপাত্ত দিয়ে ঠিক করে দেন। তো এই জন্য বলছি যে ইতিহাসের শেষ কথা বলতে কিছু নেই, একটি চলমান প্রক্রিয়া। আশা করি আমার এই সূত্র ধরে পরবর্তী আরো গবেষকরা আরো নানা ধরনের তথ্য উপাত্ত দিয়ে তার একটি অবসান ঘটাবেন কিনা আমি জানি না, আমি অবসান ঘটাতে পারছি না। আপনাদের সবাইকে এই সান্ধ্যকালীন সময়ে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের বক্তা ডক্টর আব্দুল জাহান। অনেকে প্রশ্ন করেছেন, উত্তর তিনি যা দেওয়ার তাই দিয়েছেন। এবং ফাইনালি আমরা যে বিষয়টির উপরে দাঁড়িয়ে যেতে চাই সেটি হলো, ইতিহাসে শেষ বলে কিছু নেই।
তিনি সেখানেই দাঁড়িয়েছেন, এমন জায়গায় দাঁড়িয়েছেন যে তাকে আর এখানে ধরার কোনো সুযোগ নেই। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা ধরে আমরা ওনার বক্তৃতা শুনেছি। হ্যাঁ, 96 মিনিট বলেছেন, তারপরে তো আরো অনেকক্ষণ বলেছেন। সুতরাং আমরা আপনার কথা শুনেছি অত্যন্ত মনোযোগ সহকারে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, কাউন্সিল মেম্বার লুৎফর রহমান ভাই একটু কাইন্ডলি উপরে আসেন। না, ওই ফুলটা দিব। হ্যাঁ, আর আছে কেউ? আচ্ছা, তাহলে লুৎফর ভাই আমি দিয়ে দেবো। এই নেন আমাদের থেকে আপনার খুব ভালো। ধন্যবাদ সভাপতি স্যার, আপনার চমৎকার সঞ্চালনার জন্য। আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনার এখানে উপস্থিত আমি থাকতে পারি নাই। খুব খুশি হয়েছি। আপনাদের সবাইকে চা চক্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ তো কনভেনর হুমায়ুন। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। বিশেষ করে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ট্রাস্ট ফান্ডের যিনি সভাপতি, শ্রদ্ধেয় অধ্যাপক নুরুল ইসলাম মঞ্জুর স্যার। স্যারের চমৎকার উপস্থাপনা এবং চমৎকার ভাবে স্যার আজকের মিটিংটি কন্ডাক্ট করেছেন। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের বক্তা অধ্যাপক ডক্টর ইমরান জাহান স্যারকে তার চমৎকার অনবদ্য উপস্থাপনার জন্য। এবং বিষয়টি আমাদের এশিয়াটিক সোসাইটির যারা সদস্য, আজকে যারা আমন্ত্রিত অতিথিবর্গ, যারা আজকে এই দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টার বেশি বসে এই বক্তব্যটা শুনেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের সবাইকে চা চক্রে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ট্রাস্ট ফান্ড বক্তৃতার আমি সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন, আমরাও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু থাকতে পারলে খুব ভালো হতো প্রফেসর হুমায়ুন। স্যার আমি এখন লোহাগড়াতে স্যার, নরায়ণ। যাও, নিরাপদে থাকো, নিরাপদে এসো। জি স্যার, জি স্যার। লোহাগার অনেক দূর থেকে কথা বলতেছি। আমার একটা শিক্ষার্থী আছে, আমার আসতেছি, আমি আমার আসো, আমার কিছু শিক্ষার্থী আসছে। পিছনে আসেন, পিছনে আসেন, আমাদের সবাই আসুন। হ্যাঁ, সবাই আসেন।